এই কী খবর তোমাদের? আসসালামু আলাইকুম। আমরা এবার শুরু করবো হচ্ছে তোমাদের যে ফোর্থ অধ্যায়, কাজ, ক্ষমতা ও শক্তি, ওই অধ্যায়টা। তো তোমাদের এই অধ্যায়ের যতগুলো কোশ্চেন আছে আমি সবগুলোকে অ্যানালাইসিস করলাম, করে দেখলাম যে মোটামুটি সবগুলো অধ্যায় মোটামুটি হচ্ছে 4টা টাইপে ভাগ করা যায়। 1 নম্বরের কোশ্চেন বা একটা টাইপের কোশ্চেন আসে হচ্ছে তোমাকে কাজ নির্ণয় করতে বলে, ক্ষমতা নির্ণয় করতে বলে, আর ইফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা নির্ণয় করতে বলে, এটা একটা টাইপ। আরেকটা হচ্ছে স্প্রিং রিলেটেড, স্প্রিং একটু রিলেটেড কিছু ম্যাথ আছে ওইগুলো আসে। তারপর আরেকটা টাইপ আসে হচ্ছে এই যে তোমার একটা বস্তুর যে কাজ হচ্ছে বা উপরে উঠতেছে নিচে নামতেছে, গতিশক্তি এবং বিভব শক্তি। গতির সাথে সাথে গতিশক্তি চেঞ্জ হয়, উচ্চতার সাথে সাথে বিভব শক্তি চেঞ্জ হয়, এই রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে, ওইগুলোও দেখবো। আর হচ্ছে ফাইনালি শক্তির সংরক্ষণশীলতা নীতি, মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টেই শক্তির টোটাল শক্তির মানটা সমান থাকে, এই ব্যাপারটা, এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন আছে। সো এই পুরো অধ্যায়ের কোশ্চেন এই 4টা টাইপ থেকেই হবে, এর বাইরে খুব একটা কোশ্চেন নাই। বোর্ডের এক্সামের জন্য এই চারটা টাইপের যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ করলেই ইনাফ। ওকে, আমরা এখন এক এক করে শুরু করে দেই। ওকে, প্রথম টাইপ হচ্ছে এই যে কৃতকাজ নির্ণয় করা বা ক্ষমতা নির্ণয় করা কিংবা এফিসিয়েন্সি নির্ণয় করা, ওই রিলেটেড ম্যাথ। আচ্ছা, ওকে, তো তোমরা হচ্ছে এই যে এই পাশের যে ফাঁকা জায়গাটা, এটাকে তোমরা হচ্ছে তোমাদের এক্সামের হলের যে খাতা, সেই খাতার রাফ পেপার চিন্তা করতে পারো, মানে যেখানে তোমরা হিসাব করবা, ঠিক আছে? আর আমি হচ্ছে তোমাদেরকে যে কোশ্চেনগুলো সলভ করবো এক্সামের খাতায় কেমনে লিখবা সেটার চাইতে বেশি ফোকাস করব কোশ্চেনটাকে কেমনে স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ থেকে, ইজি কনসেপচুয়াল একটা অ্যাপ্রোচ থেকে কীভাবে কোশ্চেনটাকে তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারো। একটা কোশ্চেনকে দেখেই সেটা সমাধানটা কী হবে সেটাকে ফিগার আউট করার যে একটা মাইন্ডসেট, ওই ব্যাপারটুকুর সাথে তোমাদেরকে অভ্যস্ত করানোর চেষ্টা করব। আর তোমরা ওই প্রবলেমটাকে কীভাবে এক্সামের খাতার মধ্যে গোছায় লিখতে হয় সেটা জাস্ট তোমরা টেস্ট পেপার থেকে কিছু কোশ্চেনের অ্যান্সার কীভাবে লিখছো এটা দেখলেই পেরে যাবা। বাট মেইন থিং হচ্ছে কেমনে একটা প্রবলেম সলভ করতে হয়, কোন মাইন্ডসেট থেকে অ্যাপ্রোচ করলে প্রবলেমটা সলভ করতে হয়, ওইটার সাথে হচ্ছে আমি তোমাদেরকে পরিচয় করা দিব। ওকে, প্রথম কোশ্চেন কি বলতেছে? 40 কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে ত্বরণ দিছে 0.4 মিটার পার সেকেন্ড। টু সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছে, মানে সে এখানে আছে, এইখানে মনে করো তার স্কুল, এখান থেকে সে রওনা হয়েছে। টোটাল যাইতে তার এখান থেকে এখানে তার যাইতে টাইম লাগছে হচ্ছে 70 সেকেন্ড। ওকে, তারপর অন্যদিকে রনির বড় ভাই জনি, তার ভর মনে করা হচ্ছে M2, তার ভর কত 50 কেজি এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা, মানে সে হচ্ছে বেসিক্যালি ছাদে উঠবে আর কি, প্রবাবলি ছাদের উচ্চতা কত 20 মিটার, এটা হচ্ছে ছাদের উচ্চতা। ওকে, এই হচ্ছে এভাবে কোশ্চেনটাকে শুরুতে অ্যানালাইসিস করে নিবা। ওকে, রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে গতিবিদ্যার কোশ্চেন, এটা আমি সলভ করাইতাম না, বাট আমাকে বেসিক্যালি সলভ করতে হবে কারণ এটা ডাটাটা পরের পার্টে লাগবে, 4 নম্বর পার্টে লাগবে, এই জন্য আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করলেই হয়ে যাবে। যতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা কিন্তু তার স্কুলের দূরত্ব। তাহলে কি বলছিলাম, গতিবিদ্যার সূত্রগুলো এখানে লিখো। এটা যেহেতু গতিবিদ্যার কোশ্চেন, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যান্ড ফাইনাল হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। এখানে ডাটা কী কী দেওয়া আছে দেখো তো। গতিবিদ্যার ক্ষেত্রে ভরটা তো একটা লাগে না, তাই না? আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, টি দেওয়া আছে, বের করতে হবে কি এস বের করতে হবে, তাই না? মানে অতিক্রান্ত দূরত্ব। এখন ইউ এ টি দেওয়া আছে, ইউ এ টি টি, দেখো এই ইকুয়েশনের বসানোর জন্য সবগুলো ভ্যালু দেওয়া আছে, এই পাশে এস আছে, সো এই পাশে ইউ টি এ এগুলোর ভ্যালু বসাই দাও, দিলে দূরত্বের ভ্যালু তোমরা পেয়ে যাবা। সলভড। ওকে, তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন কি বলতেছে, রনির কৃতকাজের সমপরিমাণ কাজ করে, মানে রনি এখান থেকে এখানে যাচ্ছে, তার কিন্তু স্মরণ হচ্ছে, তাই না? স্মরণ হচ্ছে এবং সে এখান থেকে এখানে যে যাচ্ছে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, যেহেতু ত্বরণ আছে তার মানে সে বল প্রযুক্ত করে করে এদিকে আগে যাচ্ছে, তাই না? সো ত্বরণ আছে, স্মরণ আছে,
ত্বরণ আছে মানে কি, বল আছে। তো বল আছে, স্মরণ আছে, সে বেসিক্যালি এখানে কাজ করতেছে। সেই কাজটা রনির কৃত কাজের সমপরিমাণ কাজ করে। মানে আমি যদি ধরি, মনে করো হচ্ছে এটা এই পাশে নিয়ে যাই, রনির কৃত কাজ W1, ঠিক আছে, এটা রনির কৃত কাজ। সেটা আমরা দেখি কি বলতেছে। রনির কৃত কাজের সমপরিমাণ কাজ করে জনি। জনি 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা মতামত দাও। আচ্ছা, বলতেছে এটা যদি মনে করো রনির কাজ হয়ে থাকে আর তার ভাই জনির কাজ মনে করো হচ্ছে W2। এখন রনি কতটুকু কাজ করলো, W1 পরিমাণ কাজ, এটা কিন্তু আমি নির্ণয় করতে পারবো। মনে করো সেটার মান আসলো মনে করো 100 জুল। এখন আমাকে টেস্ট করতে বলতেছে এই 100 জুল কাজ করার মাধ্যমে জনি তার যে ভাই, সে বাড়ির ছাদের কি উচ্চতা কত, 20 মিটার, এই পরিমাণ কাজ দিয়ে তার ওজন 50 কেজি এবং সাথে আরও একটা 10 কেজির বস্তু, এই 60 কেজি বস্তুকে সে 20 মিটার উচ্চতায় নিয়ে উঠতে পারবে কিনা এই পরিমাণ কাজ দিয়ে। এটা টেস্ট করার জন্য কি করতে হবে, প্রথমত আমরা রনি কতটুকু কাজ করছে ওইটা বের করে ফেলি, ঠিক আছে। নাম্বার 1 এটা বের করলাম। আর নাম্বার 2 হচ্ছে এই 60 কেজি ওজনটাকে 20 মিটার উপরে উঠাতে কতটুকু কাজ করতে লাগবে অ্যাকচুয়ালি, ওইটা নির্ণয় করি, W2। এরপর যদি এই W1 এর মান W2 থেকে বেশি হয়, মানে প্রথম ক্ষেত্রের কাজের পরিমাণ যদি দ্বিতীয় ক্ষেত্রের কাজের পরিমাণ থেকে বেশি হয়, তাহলে কি সে নিয়ে উঠতে পারবে। আর যদি কম হয় তাহলে উঠতে পারবে না। সিম্পলি তাহলে W1 এবং W2 নির্ণয় করলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এইখানে রনির কৃতকাজ নির্ণয় করার জন্য কৃতকাজের সূত্র যেন কি, বল ইন্টু স্মরণ, ঠিক আছে। ওকে, বলের মান কত, বল যেন আবার কি MA, তাই না, নিউটনের চিরচেনা সূত্র। আর স্মরণ, তাই না, M এর ভ্যালু দেওয়া আছে, দেখো রনির ভর 40 কেজি বসাই দাও, ত্বরণ দেওয়া আছে, স্মরণ 3তে বের করছো, শেষ, সলভড। তারপর W2 বের করবো, তাই না। আবার মানে কাজ মানেই বল ইন্টু স্মরণ, তাই না। বলের মান কত, MA আর স্মরণ, তাই না। আচ্ছা, এই ভর দেখো এটা কি জনির কৃত কাজ না, হ্যাঁ জনির কৃত কাজ, মানে দ্বিতীয় ভাই। সো তার ভর কিন্তু দেওয়া আছে এই যে, এবং তার ত্বরণ দেওয়া নাই, বাট বেসিক্যালি সে দেখো ভূপৃষ্ঠের একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যাচ্ছে। ভূপৃষ্ঠে ত্বরণের মান কত, G 9.8, তাহলে এটার ভ্যালু জানি। আর দরকার কি S, দেখো উচ্চতার ভ্যালু দেওয়া আছে 20 মিটার, সো এটার ভ্যালু বসায় দাও, মানে S এই ক্ষেত্রে H আর কি ভ্যালু বসায় দাও। W1 এবং W2 পেয়ে যাবা, দুইটাকে কম্পেয়ার করো, তখনই বুঝে যাবা বেসিক্যালি সে এখান থেকে নিয়ে উঠতে পারবে কিনা। সলভড। নেক্সট, ইজি, এই অধ্যায়ের সব কোশ্চেন ইজি, তোমরা জাস্ট একটু সহজ করে চিন্তা করলেই সলভ হয়ে যাবে। কয়েকটা কোশ্চেন আছে ক্রিটিক্যাল, ওইগুলো দেখাবো। আচ্ছা, কি বলতেছে এখানে, একটি 1.5 হর্স পাওয়ার ক্ষমতা দেওয়া আছে কোনো একটা ইঞ্জিনের। সো আমি লিখি, এখানে প্রবলি দুইটা ইঞ্জিন নিয়ে কথা বলবে। সো আমি প্রথম ইঞ্জিনের ক্ষমতা ইজ ইকুয়াল টু 1.5 হর্স পাওয়ার, 1.5 হর্স পাওয়ার ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায়। সো এখান থেকে 20 মিটার উচ্চতায় উঠবে, মানে H ইজ ইকুয়াল টু 20 মিটার। তাহলে উচ্চতা দেওয়া আছে, ওকে, উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন। এখানে একটা ট্যাঙ্ক আছে, এটার ধারণ ক্ষমতা কত, 2000 লিটার। সো এখানে আমরা বেসিক্যালি আয়তনটুকু দেওয়া আছে 2000 লিটার, যে জিনিসটা নিয়ে উঠবে 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ ট্যাঙ্ক কত মিনিটে পূর্ণ করতে হবে, 30 মিনিট, তাই না। ওকে, অন্যদিকে আরেকটা আছে, এখানে লিখি, আরেকটার ক্ষমতা হচ্ছে 2 হর্স পাওয়ার, কতটুকু উঠাচ্ছে ভর, 3000 কেজি, কতক্ষণ উঠাতে পারে, 25 মিনিটে। মানে বেসিক্যালি এখানে একটা ইঞ্জিন আছে, এখানে একটা ইঞ্জিন আছে, সে তার ক্ষমতা 1.5, তার ক্ষমতা 2, সে 20 মিটার উচ্চতায় উঠাবে, সে কতটুকু উচ্চতায় উঠাবে সেটা বলে নাই, 20 মিটারেই উঠাবে। তারপর সে 2000 লিটার উঠাবে, সে 3000 কেজি উঠাবে, এই রিলেটেড কিছু একটা করতে বলবে। ওকে, প্রথম ইঞ্জিন দ্বারা কৃত কাজ নির্ণয় করো, এই কেসের
আচ্ছা, প্রথম ইঞ্জিন দ্বারা কৃতকাজ এই জায়গাটাতে নির্ণয় করি, এখানকার ডাটা ইউজ করে সলভ করব। কৃতকাজ মানেই যেন কি যেন এফ এস, বল ইন্টু সরণ। এখন দেখো সরণের মান দেওয়া আছে, কতটুকু উচ্চতায় উঠাবে, মানে সে এখান থেকে জিনিসপাতিগুলোকে নিয়ে এখানে উঠাবে, মানে সরণ কত 20 মিটার। সো এটার ভ্যালু আমি জানি। বল মানে যেন কি এম এ, আর এটার ভ্যালু আমি জানি, এটা হচ্ছে এই ক্ষেত্রে এইচ উচ্চতা। সো দেখো ভর দেওয়া নাই। ওকে, ভর কেমনে বের করবো সেটা দেখতেছি। ত্বরণ কিন্তু দেখো তো ভূমি থেকে উপরে উঠবে, এক্ষেত্রে ত্বরণ কি জি। সো এটার ভ্যালু জানি, জি এর ভ্যালু এখানে বসায় দাও। ওকে, ভর বের করতে হবে, মানে সে এখান থেকে যে পানিটা নিয়ে উঠতেছে ওই পানিটার ভর বের করতে হবে। এখন দেখো ভর না দেওয়া থাকলেও এখানে কিন্তু আয়তন দেওয়া আছে। এখন কি করতে পারি, আয়তন থেকে কিভাবে ভর বের করতে পারি? এই জন্য তোমাদেরকে একটা ডেটা আগে থেকে মাথায় থাকতে হবে, প্লাস একটা সূত্র আগে থেকে জানা থাকতে হবে। সেটা কি আমি দেখাচ্ছি। এই যে দেখো, সিম্পলি ভর বের করবো, তাই না? আয়তন দেওয়া আছে, দেখো তো ঘনত্বের সাথে ভর এবং আয়তনের সম্পর্ক আছে কিনা। সো পানির ঘনত্ব কিন্তু আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, এটার ভ্যালু জানি। আয়তনের ভ্যালু দেওয়া আছে, লিটারে দেওয়া আছে, এটা আরেকটা প্রবলেম। আচ্ছা যা হোক, এটা আমরা না হয় মিটারে নিয়ে যাব, মিটার কিউবে নিয়ে যাব, ওইটা নিয়ে প্রবলেম নেই। সো আমার ঘনত্ব দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা ভর বের করে ফেলতে পারি, তাই না? ওই ভরের ভ্যালুটা এখানে বসায় দিলেই আমাদের কৃতকাজ বের হয়ে যাবে। এখন এখানে ঘনত্বের মান আমি বসাইলাম 1000 কেজি পার মিটার কিউব, বাট আয়তনের ভ্যালু, হ্যাঁ আয়তনের ভ্যালু তো লিটারে দেওয়া আছে। এখন আমি কী করবো, এখানে তো লিটার বসাইলে চলবে না, ইন্টারন্যাশনাল মানে স্ট্যান্ডার্ড এককে বসাইতে হবে। আয়তনের স্ট্যান্ডার্ড একক কি, মিটার কিউব, তাই না? বাট আছে লিটারে। এখানে আরও একটা ইনফরমেশন তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে তোমরা জানো এই যে কিলোমিটার, হ্যাঁ, তারপর হচ্ছে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার। মজার ব্যাপার হচ্ছে তোমার 1 লিটার সমান অ্যাকচুয়ালি 1 লিটার, খেয়াল করো 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তাহলে খুব সিম্পলি 2000 লিটার মানে কি 2000 ডেসিমিটার কিউব। তাহলে যেহেতু আমরা ডাটাটুকু মানে আয়তনটুকু ডেসিমিটার কিউবে পেয়ে যাচ্ছি, সিম্পলি ডেসিমিটার কিউবকে কি এখানে মিটার কিউব আছে, তাই না? সো 10 গুণ 10 গুণ 10, মানে যেহেতু m 3 বার আছে, এটা দিয়ে মানে 1000 দিয়ে ভাগ দিলে সিম্পলি এই ডাটাটুকু মিটার কিউবে চলে যাবে। এবং আমাদের টার্গেটও কিন্তু ছিল ওইটা, মিটার কিউবে নেওয়া, মানে স্ট্যান্ডার্ড এককে আয়তনের মান বসানো। তাহলে দেখো ঘনত্ব জানি, স্ট্যান্ডার্ড এককে আয়তনের মান বের করে ফেললাম, মানে মিটার কিউবে দেওয়া ছিল লিটারে, মিটার কিউবে নিয়ে গেছি কার মাধ্যমে, ডেসিমিটার কিউবের মাধ্যমে। এই যে শেষ, ভরের ভ্যালু বের হয়ে যাবে, এখানে বসায় দাও, প্রবলেম সলভড। ওকে, তারপর কি বলতেছে, নেক্সট স্লাইডে যাই। ইঞ্জিন দ্বয়ের কর্মক্ষমতার অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে কর্মক্ষমতা এই টার্মটা তোমাদেরকে কনফিউজ করার জন্য দিছে। কর্মক্ষমতা বেসিক্যালি অ্যাকচুয়ালি তোমরা পরিচিত হচ্ছে কর্মদক্ষতার সাথে, তাই না? কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা অ্যাকচুয়ালি একই জিনিস, ঠিক আছে? এই টার্মগুলোর সাথে কেমন পরিচয় হতে পারবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো, এরকম ব্যতিক্রম টার্মগুলো বারবার আসে, তখন এগুলো জেনে যাবে আর কি। আচ্ছা ওকে, কর্মক্ষমতার অনুপাত বের করতে হবে, মানে আমাকে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে এখানে লিখি, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে আমাকে কর্মক্ষমতা এটা 1 বের করতে হবে, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কর্মক্ষমতা এটা 2 বের করতে হবে। হ্যাঁ, দুইটা বের করে জাস্ট অনুপাতটা বের করে দিবা, এটা 1 বাই এটা 2 অনুপাত, এটার ভ্যালুটা এইখানের মানটা উপরে বসাবা, এটার মানটা নিচে বসাবা, বসাইলে একটা অনুপাতের ভ্যালু পাবা। দেন তুমি বলতে পারবা যে এটা 1 ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা ইন্টু এটা 2। দেন বলতে পারবা যে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা দ্বিতীয় ইঞ্জিনের এত গুণ, কোনটা বেশি কোনটা কম বলতে পারবা, তুলনা করতে পারবা। সো এটা 1 কেমনে নির্ণয় করবো, কর্মদক্ষতার ইকুয়েশন যেন কি বলো তো, ক্ষমতা মানে কার্যকর ক্ষমতা, মানে সে অ্যাকচুয়ালি যেটা আউটপুট দিচ্ছে সেটা, ক্ষমতা আউট বাই নিচে কতটুকু ক্ষমতা তাকে ইনপুট দেওয়া হচ্ছে বা কতটুকু এনার্জি তাকে ইনপুট দেওয়া হচ্ছে সেটা ক্ষমতা ইন। এবং কর্মদক্ষতার ভ্যালু হচ্ছে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, সেই জন্য 100 দিয়ে গুণ দিলেই সেটা পার্সেন্টেজে চলে যাবে। এখন সিম্পলি এটার ক্ষেত্রেও সেম ইকুয়েশন, তাই না? পি এক্ষেত্রে দ্বিতীয় ইঞ্জিনের কার্যকর ক্ষমতা কতটুকু ইনপুট দিচ্ছি ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। এখন তাইলে আমার এটার ভ্যালু দরকার, পি আউটের ভ্যালু দরকার। এখন দেখো প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা যদি বের করতে চাই, ক্ষমতা ইজ ইকুয়াল টু কি, পি আউট যদি বের করি, ক্ষমতা ইজ ইকুয়াল টু কি, কৃত কাজ
বাই সময়, তাই না? এখন দেখো প্রথম ইঞ্জিনের কৃত কাজ কিন্তু আমরা গতে বের করছি, সো এটা এখানে বসায় দাও। দেখো টাইম দেওয়া ছিল না, এই যে দেখো তো প্রথম ইঞ্জিন 30 মিনিটে, তাই না? 30 মিনিটে কাজটুকু করতেছিল, সো এখানে টাইমের ভ্যালু বসায় দাও। সো আমরা পি আউট পেয়ে গেলাম, তাই না? প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে তার আউটপুট ক্ষমতা, কার্যকর ক্ষমতা। দেন তার পি ইন কিন্তু দেওয়া আছে, এই যে দেখো তার ক্ষমতার মান কিন্তু এখানে, মানে তাকে কতটুকু ক্ষমতা ইনপুট দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ভ্যালুগুলো বসায় দিয়ে 100 দিয়ে গুণ দিয়ে দাও। প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবা, এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতার মান পেয়ে যাবা। এবার দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে দেখো দ্বিতীয় ইঞ্জিনের পি ইন মানে কতটুকু ক্ষমতা ইনপুট দেওয়া হচ্ছে সেটা কিন্তু দেওয়া আছে, তাই না? এখন জাস্ট আমাকে পি আউটটুকু বের করতে হবে, মানে তার সে অ্যাকচুয়ালি কতটুকু ক্ষমতা কাজে লাগাচ্ছে সেটা, তারপর এটাকে 100 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, আগের প্রসিডিউর। ওকে, পি আউট কেমনে বের করবো? দেখো এই ইঞ্জিনের ক্ষেত্রে কি কি ডাটা দেওয়া ছিল, পি আউটের ইকুয়েশন যেন কি আগের মতোই, পি আউট এটা হচ্ছে 2 নাম্বার ইঞ্জিনের ক্ষেত্রে 2 কৃতকাজ, মানে দ্বিতীয় ক্ষেত্রে কৃতকাজ এবং কতটুকু সময় লাগছে। দেখো টি এর ভ্যালু জানি আমি, টি এর ভ্যালু কি এখানে দেখো 25 মিনিট, এটাকে সেকেন্ডে নিয়ে এখানে বসায় দাও। তারপর দ্বিতীয় ইঞ্জিনের কৃতকাজ কত, কৃতকাজ বের করার ইকুয়েশন যেন কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাই না? সরণের ভ্যালু দেওয়া আছে, মানে ঠিক কতটুকু উচ্চতায় সরাচ্ছে সেটা দেওয়া আছে, কত ওই উচ্চতায়, মানে আগের উচ্চতাটাতেই কত 20 মিটার, এটার ভ্যালুটা বসায় দাও। তারপর বল ইজ ইকুয়াল টু কি এমজি না, ওকে এইচ এর ভ্যালু জানি। আর দেখো তো দ্বিতীয় ইঞ্জিনটা কতটুকু ভর উঠাচ্ছে 3000 কেজি, সো 3000 কেজি এখানে বসায় দাও। আর জি এর ভ্যালু তো আমরা জানি, তাহলে এইভাবে করে আমরা এখানকার ডাটা ইউজ করে দ্বিতীয় ইঞ্জিনের কৃতকাজ কত সেটা বের করতে পারি, আর টাইম দেওয়া আছে। দেন পি আউট 2 বের করে ফেললাম, ওই ভ্যালুটা এখানে বসায় দাও। তাহলে পি আউট বের করলাম, পি ইন দেওয়া ছিল, দুইটা রেশিও বের করো, 100 দিয়ে গুণ দাও, দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতা বের হয়ে যাবে। দেন এই দুইটা রেশিও বের করো, কর্মদক্ষতা 1, কর্মদক্ষতা 2, দেন রেশিওর যে মানটা ওইটাই অ্যান্সার। ওকে, দুইটা সলভড। ওকে, এখানে কি বলতেছে, এটা তো সেম কোশ্চেন। আচ্ছা, এটাতে কি বলতেছে, রহিম একটা ছেলে, রহিমের ভর, ওকে আচ্ছা রহিমের ভর কত, এম ইজ ইকুয়াল টু 40 কেজি, তাই না? করিম আরেকটা ছেলে, তার ভর হচ্ছে 80 কেজি। ওকে, দুইটা কেস এখানে, তারা উভয়ই নির্দিষ্ট অবস্থান থেকে 200 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু করলো, মানে এখানে একটা পয়েন্ট, এখান থেকে তারা দৌড় প্রতিযোগিতা শুরু করবে, এখান থেকে এখানে 200 মিটার টোটাল না, তাহলে দুই ক্ষেত্রেই আমার এস দেওয়া আছে, S2 200 মিটার, এক্ষেত্রেও আমার S1 200 মিটার, দুইটা বেসিক্যালি সমান আর কি। ওকে, প্রতিযোগিতা শুরু করলে এই পুরাটুকু জায়গা যাইতে ওর টাইম লাগছে হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেকেন্ড, আর ওর টাইম লাগছে হচ্ছে 200 সেকেন্ড। ওকে, প্রতিযোগিতা শেষে তাদের বিজ্ঞান শিক্ষক বলেন তোমাদের দুজনের ক্ষমতা ভিন্ন, মানে ওর ক্ষমতা যদি P1 হয়, ওর ক্ষমতা যদি P2 হয়, এটার মান এবং এটার মান ভিন্ন, কিন্তু দুইজনের কৃতকাজ, মানে তার ক্ষেত্রে ওর ক্ষেত্রে কৃতকাজ যদি W1 হয়, ওর ক্ষেত্রে কৃতকাজ যদি W2 হয়, এই W1 এবং W2 সমান, এটা মন্তব্য করছে, মানে টিচার বলতেছে P1 ইজ নট ইকুয়াল টু P2, দুইজনের ক্ষমতা সমান না, বাট কৃতকাজ সমান, সে এটা কমেন্ট করছে। এখন তোমাদেরকে বলতেছে কিছু একটা করতে বলবে শেষে, প্রথমে হচ্ছে এই গ সলভ করি। প্রথম বালকের কর্মদক্ষতা 40% হলে ক্ষমতা কত হবে? খুবই সিম্পল, কি বের করতে বলতেছে, ক্ষমতা বের করবো, তাই না? আচ্ছা, কর্মদক্ষতার ভ্যালু দেওয়া আছে 40%। ওকে, কোন জায়গাতে সলভ করতে পারি, এটা হচ্ছে এখানে সলভ করি। আচ্ছা, এখানে সলভ করি। ওকে, আচ্ছা কি বলতেছে, তোমার ক্ষমতা বের করতে হবে না, প্রথম ছেলের ক্ষমতাটুকু বের করতে হবে। কিসের ভ্যালু দেওয়া আছে, ইফিসিয়েন্সির ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে 40% দেওয়া আছে। সো ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু যেন কি পি আউট বাই পি ইন ইন্টু 100%, মানে এই 100 দিয়ে তো আমরা পরে গুণ করি, 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্টেজে চলে যায়, তাই না? এখন সিম্পলি আমি এটাকে 100 দিয়ে ভাগ দিব,
100 দিয়ে ভাগ দিলে এটা 0.4 চলে আসবে। সো পার্সেন্টেজ বাদ, আমরা পার্সেন্টেজ নিয়ে বা তোমরা সবসময় মাথায় রাখবা যখন এফিসিয়েন্সির ভ্যালু দিয়ে কোনো ম্যাথ করতে হবে তখন তোমরা পার্সেন্টেজের ভ্যালুটাকে 100 দিয়ে গুণ দিয়ে আমাদের নর্মাল ভ্যালুতে ইউজুয়াল ভ্যালুতে নিয়ে আসবা। তাইলে আমার এক্ষেত্রে এটার ভ্যালু দেওয়া কত আছে 0.4 দেওয়া আছে, আর হচ্ছে আমাকে বের করতে বলছে প্রথম বালকের ক্ষমতা, তাই না? আচ্ছা, ক্ষমতা বের করতে বলছে, মানে সে অ্যাকচুয়ালি কতটুকু ক্ষমতা ইনপুট দিচ্ছে সেটা এটা বের করতে বলছে। এখন দেখো এটার ভ্যালু জানি, এটার ভ্যালু বের করব, তাই না? এটা আমাদের টার্গেট। আর পি আউট এইটার ভ্যালুটা হয়ে গেলেই আমি সিম্পলি এই দুইটা ভ্যালু ইউজ করে এটা বের করে ফেলতে পারবো। কারণ পি আউট কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি, মানে ক্ষমতা আউটপুট কতটুকু। সো পি ইজ ইকুয়াল টু কি ডব্লিউ বাই টি। এখন দেখো টি এর ভ্যালু দেওয়া আছে, তাই না? টি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 100 সেকেন্ড, আর ডব্লিউ কিন্তু ইজিলি বের করতে পারি। ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে বল ইন্টু সরণ। সরণ সরণ কতটুকু ছিল ওখানে, ওরা কতটুকু দূরত্ব পর্যন্ত গেছে সেটা কিন্তু দেওয়া ছিল, এটার ভ্যালুও জানি। বল বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এখন দেখো এই প্রথম বালকটার ভরের ভ্যালু দেওয়া ছিল, তাহলে শুধু দরকার আমার ত্বরণের ভ্যালু, তাই না? ত্বরণটা বের করার জন্য যেই ডাটা দরকার সেটা এখানে দেওয়া আছে। দেখো তো এদের টোটাল সরণ কতটুকু এটা দেওয়া ছিল, মানে সরণের ভ্যালু দেওয়া ছিল, তারপর কতটুকু টাইম লাগছে সেটা দেওয়া ছিল, তাই না? সরণ দেওয়া ছিল, টাইম দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল দেখি। টাইম দেওয়া ছিল, সরণ দেওয়া ছিল, ত্বরণ বের করতে হবে, তাই না? ওকে, সরণ। আচ্ছা, ও হ্যাঁ, আরেকটা ডেটা দেওয়া ছিল, সেটা হচ্ছে তোমাদের ওরা রেস শুরু করছে, তাই না? তার মানে আদিবেগ স্থির অবস্থান থেকে শুরু করছে, তাহলে 3টা ডেটা দেওয়া আছে। তোমরা কি গতিবিদ্যার ইকুয়েশনগুলো থেকে জানো, 4টার মধ্যে 3টা ভ্যালু জানলে তৃতীয়টার ভ্যালু আমরা বের করতে পারি। তাহলে এস টি ইউ এর ভ্যালু জানি, এ এর ভ্যালু আমরা বের করতে পারবো। তাহলে সল্ট এম এর ভ্যালু জানি, এ এর ভ্যালু জানি, এভাবে করে আমরা এখান থেকে ডব্লিউ এর ভ্যালু কি বের, কৃতকাজের ভ্যালু বের করে ফেলতে পারবো। দেন সিম্পলি এই যে ডব্লিউকে টি দিয়ে ভাগ দিলে আমরা ক্ষমতা মানে পি আউটপুট, সে অ্যাকচুয়ালি কতটুকু ক্ষমতা কাজে লাগাচ্ছে সেটা বের করে ফেলতে পারবো। দেন এটার ভ্যালু বসাও, এটার ভ্যালু কর্মদক্ষতার ভ্যালু দেওয়া আছে, সিম্পলি এই দুইটা ভ্যালু বসাইলে আমরা তার অ্যাকচুয়াল ক্ষমতা কতটুকু, মানে সে কতটুকু ক্ষমতা ইনপুট দিচ্ছে সেটা পেয়ে যাবো। এখানে বের করতে বলছে ক্ষমতা, তাই না? এখানে একটা জিনিস নিয়ে কনফিউশন তৈরি হবে তোমাদের, এখানে বলতেছে ওর ক্ষমতা নির্ণয় করতে বলতেছে, তাই না? এখন ক্ষমতা বলতে কি আমি পি আউট চিন্তা করবো না পি ইন চিন্তা করবো? আমার ক্ষমতা মানে কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটুকু ভিতর থেকে জেনারেট করতে পারি সেটা, মানে কতটুকু আমি ইনপুট দিতে পারি। এটা দেওয়ার পর আমি যে হেঁটে যাচ্ছি সেখানে মনে করো আমি 50 পরিমাণ ক্ষমতা জেনারেট করতে পারি, আমি হেঁটে যাচ্ছি সেখানে খরচ হয় 30 পরিমাণ, 30 হচ্ছে আমার আউটপুট কার্যকর ক্ষমতা। হ্যাঁ, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার পরিচয় না, আমার পরিচয় হচ্ছে আমি 50 পরিমাণ জেনারেট করতে পারি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্ষমতার পরিচয়। তাহলে আমাকে এই ক্ষমতা বলতে কি বের করতে হবে? পি ইন বের করতে হবে, তাই না? ওকে, তারপর বিজ্ঞান শিক্ষকের উক্তিটির যৌক্তিক কারণ কি মানে জানতে চাচ্ছে সিম্পলি। সে যে বললো প্রথম ক্ষেত্রের ক্ষমতা দ্বিতীয় ক্ষেত্রের ক্ষমতা দুইটা সমান না, কিন্তু প্রথম ক্ষেত্রের কাজ এবং দ্বিতীয় ক্ষেত্রের কাজ দুইটা সমান, এই উক্তিটা সত্যি কিনা যাচাই করতে বলছে। তাহলে তোমরা সিম্পলি প্রথম ক্ষেত্রে ক্ষমতার ভ্যালু কত হবে মাত্র আমি দেখাইছি, প্রথম ক্ষেত্রে ক্ষমতার ভ্যালু আমি বের করে তোমাদেরকে দেখাইছি। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রেও তোমরা ক্ষমতার ভ্যালু বের করো। এখন দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতার, এখন এদিকে গিয়ে তোমরা কনফিউজড হয়ে যাবা। প্রথম ক্ষেত্রে ক্ষমতা বের করছি আমরা, মানে প্রথম ক্ষেত্রে দুইটা ক্ষমতা আছে, একটা হচ্ছে পি আউট পি ইন, দ্বিতীয় ক্ষেত্রেও ক্ষমতা আছে পি আউট পি ইন, কোনটা বের করবা? দেখো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ইফিসিয়েন্সি দেওয়া নাই, সো আমি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ইফিসিয়েন্সি না দেওয়া থাকলে কিন্তু আমি এই যে ইফিসিয়েন্সির ইকুয়েশন কি পি আউট পি ইন, সো ইফিসিয়েন্সি যদি না দেওয়া থাকে, হ্যাঁ, তাইলে কিন্তু আমি এইখান থেকে পি আউট বের করতে পারবো না। ও সরি, আমি কিন্তু পি ইন বের করতে পারবো না, পি আউট কিন্তু ইজিলি বের করতে পারবো। সে কতটুকু কাজ করছে সেটাকে কতটুকু সময় লাগছে এটাতে ভাগ দিলে আমি পি আউট ইজিলি বের করে ফেলতে পারতেছি। কিন্তু পি ইন বের করতে হলে কিন্তু আমার এটা এবং এটা লাগবে, যেহেতু আমার এটার ভ্যালু দেওয়া নাই, সো আমি পি ইন বের করতে পারবো না। দ্বিতীয় ক্ষেত্রে আমি পি আউট বের করতে পারবো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পি আউট বের করতে পারবো, এটার সাথে প্রথম ক্ষেত্রের তুলনা করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রের কোনটা নিব, পি আউট নিব না পি ইন নিব? অবশ্যই পি আউট নিব। তাহলে প্রথম ক্ষেত্রের পি আউট কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি, তাহলে আমার এটা নির্ণয় করা ডান। পি টু, এই যে দ্বিতীয় ক্ষেত্রে পি আউট কত, সে এই যে দেখো এই ডাটাগুলো অ্যানালাইসিস করলেই তোমরা এই যে দেখো সরণের ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, সরণ, দেন এখান থেকে কাজ বের করতে পারবে, সেই কাজটাকে টাইম দিয়ে ভাগ দাও, দ্বিতীয় ক্ষেত্রে পি আউট বের হয়ে যাবে।
ঠিক আছে। আর প্রথম ক্ষেত্রে কৃতকাজ কত সেটা নির্ণয় করে দেখাইছি, সেম প্রসিডিউরে তোমরা দ্বিতীয় ক্ষেত্রে কৃতকাজ বের করতে পারবা। করে তুলনা করো, তুলনা করলে দেখবা এই উক্তিটা মিথ্যা প্রমাণিত হয়, মানে দুই ক্ষেত্রেই ক্ষমতাও ভিন্ন কাজও ভিন্ন। তখন বলে দিবা যে টিচারের উক্তিটা ভুল ছিল। ওকে, তোমাদের এই টাইপের নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলতেছে? এই নীলকালি ইউজ করবো না, না? ওকে, নীলকালি নাকি বাজে দেখাচ্ছে, সো তোমাদের জন্য সাদা কালি ইউজ করি। ওকে, কি বলতেছে? কিছু ইট আছে, প্রত্যেকটার ভর হচ্ছে 3 কেজি করে। এগুলাকে কতটুকু উচ্চতায় উঠাইতে হবে? 20 মিটার। তাহলে হাইট হচ্ছে 20 মিটার উপরে উঠাইতে হবে। উঠানোর জন্য আমরা এখানে একটা যন্ত্র ইউজ করব। ওই যন্ত্রটার ক্ষমতা হচ্ছে 10 কিলোওয়াট। ওকে, আচ্ছা, তোমাদের আগের কোশ্চেনের ক্ষেত্রে কোনো একটা জায়গাতে ক্ষমতার মান হর্স পাওয়ারে দেওয়া ছিল। তো তোমরা যে ডাটাগুলো বসাবা সেক্ষেত্রে তো স্ট্যান্ডার্ড এককে বসাইতে হবে, হর্স পাওয়ারে বসালে হবে না, তোমরা ডেফিনেটলি ওয়াটে বসাবা। হর্স পাওয়ার থেকে ওয়াটে কেমনে নিবা? 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা মনে রাখো। সূর্য যেমন পূর্ব দিকে উঠে, এটা যেমন সবসময় জানো, এটাও সবসময় জানতে হবে। কিছু কিছু ডাটা কোনো কোশ্চেন ছাড়াই মাথায় রাখতে হবে। এটা কেমনে রাখবা? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারবার সলভ করবা, দেখবে ছোটোখাটো কিছু ডাটা অটোমেটিকলি ব্রেনের মধ্যে সেট হয়ে গেছে। আচ্ছা, ডাটা কি দিছে, এরপর কি? এটি 1 ঘন্টা ধরে সে এইখান থেকে জিনিসপাতিগুলো উঠাইতে টাইম নিছে কতক্ষণ? 1 ঘন্টা, মানে 60 মিনিট। হ্যাঁ, অন্যদিকে আরেকজন আছে 40 কেজি ভরের একজন নতুন আরেকজন মানুষ, এটা মুছে দিই। আচ্ছা, সাদা বোঝা যায় না? হ্যাঁ, ইয়েলো ইউজ করবো? আরে হয়েছে, সাদা লেখা বোঝা যায় কিনা দেখো, তাইলেই হবে। আচ্ছা, ওকে। সো আরেকজন ব্যক্তি আছে, সে হচ্ছে তার ভর হচ্ছে m2 = 40 কেজি ভরের একজন বালক। প্রতিটি সে সিঁড়ি দিয়ে উঠবে, এই যে সিঁড়ি, প্রত্যেকটা হচ্ছে 20 সেন্টিমিটার করে। সো হাইট, মানে সে একটা জায়গাতে উঠবে, টোটাল হাইটটুকু কত হবে? প্রত্যেকটা সিঁড়ির যেই পুরুত্ব, এটা ইন্টু কয়টা সিঁড়ি আছে? 20টা সিঁড়ি। এটা কিন্তু সেন্টিমিটারে আছে, এটাকে মিটারে নিয়ে নিবা, ঠিক আছে? জাস্ট tan ইনভার্স 2 হলেই মিটারে চলে যাবে। ওকে, হাইট পেয়ে গেলাম। উচ্চতার 20টি সিঁড়ি, 5 সম্পূর্ণ, মানে পুরো 20টা সিঁড়ি উঠতেই তার টাইম লাগে 5 সেকেন্ড। ওকে, এই দুইটা ডাটা দেওয়া আছে। ওকে, বালকটির ক্ষমতা নির্ণয় করো, মানে এই ক্ষেত্রে সে এখান থেকে এখানে উঠতেছে, সিঁড়ি দিয়ে বেয়ে উঠতেছে, সে কাজ করতেছে, তাই না? কাজ করতেছে, ক্ষমতা নির্ণয় করতে হবে। সো ক্ষমতা ইজ ইকুয়াল টু কি? কাজ বাই টাইম। টাইমের ভ্যালু দেওয়া আছে 5 সেকেন্ড, বসাই দাও। কাজটা বের করতে হবে, কাজ ইজ ইকুয়াল টু কি? বল ইন্টু সরণ। সো সরণের ভ্যালু এই ক্ষেত্রে, এই যে এইচ এর ভ্যালু সমান, এইচ এর ভ্যালু কেমনে বের করবো দেখাই দিছি। আর বল মানে কি? বল মানে যেন কি? বল মানে হচ্ছে নিচে লাইনে লিখি এম জি বা এম এ। এইচ এর ভ্যালু বসাই দাও, জি এর ভ্যালু জানি, তার ভর কত? 40 কেজি, বসাই দাও, সলভড। ওকে, নেক্সট কি বলতেছে? ইঞ্জিনটি 6000টির অধিক ইট উত্তোলন করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণ করো। এখন দেখো, এই ইঞ্জিনটার একটা ক্ষমতা এখানে দেওয়া আছে 10 কিলোওয়াট, এটা হচ্ছে তার ক্ষমতা। বেসিক্যালি সে এই 10 কিলোওয়াট পরিমাণ ক্ষমতা সে অ্যাপ্লাই করতে পারে। কোশ্চেন করছে সে 6000টির অধিক ইট উত্তোলন করতে পারবে কিনা। 6000টা ইট উত্তোলন করার জন্য তার ক্ষমতা কতটুকু লাগে? মনে করো সেটা হচ্ছে P2, এটা আমরা নির্ণয় করব। নির্ণয় করার পর যদি দেখি ওই ক্ষমতাটা তার প্রদত্ত ক্ষমতার চাইতে বেশি, তাহলে কি সে উঠাইতে পারবে না? আর যদি কম হয় তাহলে উঠাইতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমার কাজ জাস্ট P2টা নির্ণয় করলে হবে। খুবই সিম্পল একটা জিনিস, P2 নির্ণয় করব। আবার ওই একই প্রসিডিউর, ক্ষমতা বের করব। ক্ষমতা বের করার জন্য কাজ যেন কি? W/T। টাইম দেখো দেওয়া আছে, দেখো 20 মিনিট, এটাকে সেকেন্ডে নিয়ে যাও, নিয়ে বসাই দাও। এবার কৃত কাজ W বের করবো। W বের করো, এই ক্ষেত্রে একদম ইজি। দেখো W ইজ ইকুয়াল টু, এটা এই কোশ্চেন শেষ, এখানে লিখে ফেলি, বোঝা যাবে না তো। ওকে, W ইজ ইকুয়াল টু কি? বল ইন্টু সরণ। সো বল মানে হচ্ছে M G, S মানে H। এই ক্ষেত্রে ভর কত দেওয়া আছে দেখো তো? 3 কেজি। 3 কেজির কয়টা? 6000টা। সো 3 কেজিকে 6000 দিয়ে গুণ দিলে একটা ভ্যালু হবে, সেটা এখানে বসাও। G এর ভ্যালু বসাও। H কত দেখো তো? H 20 মিটার, তাই না? হ্যাঁ, H 20 মিটার, ওইটা বসায় দাও। দিলে এখানে তুমি একটা ক্ষমতা পাবা, P2 পাবা।
ওই ক্ষমতা মানে এখানে কৃতকাজের মানটা এখানে বসাও, বসাইলে 6000টা ইট উঠানোর জন্য তার কতটুকু ক্ষমতা দরকার সেটা পাবা। ওইটা নির্ণয় করার পর তোমরা দেখবা যে P1 এর ভ্যালু অ্যাকচুয়ালি P2 এর চাইতে কম। ও না সরি, P2 এর ভ্যালু অ্যাকচুয়ালি P1 এর চাইতে কম, মানে 6000টা ইট তোলার জন্য তার যতটুকু ক্ষমতা দরকার সেটার মানটুকু তার অ্যাকচুয়াল যতটুকু ক্ষমতা আছে সেটার চাইতে কম, তাইলে তুলতে পারবে। সলভড। ওকে, এবার হচ্ছে নতুন আরেকটা টাইপ স্প্রিং রিলেটেড বেশ কিছু কোশ্চেন। স্প্রিং রিলেটেড কোশ্চেনগুলো দেখে মনে হয় কঠিন, বাট একটু কনসেপচুয়ালি চিন্তা করলে জিনিসটা অ্যাকচুয়ালি খুবই সহজ। এই টাইপ কোশ্চেন মানে লেখাও অনেক কম আর কি, সো এগুলো এক্সামে অ্যান্সার করা অনেক বুদ্ধিমানের কাজ, অনেক তাড়াতাড়ি নাম্বার পাওয়া যায়। আচ্ছা, এই ব্লু সমস্যা নেই, বারবার হোয়াইট প্রবলেম হয়, হ্যাঁ ব্লুতে লেখি। আচ্ছা, কি বলতেছে? শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে, আচ্ছা সে যেটা করতেছে সে হচ্ছে তার হাতে একটা বস্তু আছে, ওইটার ভর হচ্ছে 10 কেজি, সে এটাকে 20 মিটার উচ্চতায় উঠাবে। হাইট কত? 20 মিটার, 20 মিটার উচ্চতায় উঠাবে। এখন এখানে যে উঠাবে সেটার জন্য সে একটা স্প্রিং ইউজ করতে যাচ্ছে, ঠিক আছে? সে জাস্ট এই স্প্রিংয়ের মধ্যে বস্তুটা রেখে আপনি চাপ দিবে, তারপর ছেড়ে দিবে, উপরে উঠাই দিবে। এবং সে এখানে উঠাতে পারবে নাকি পারবে না এটা ডিপেন্ড করে ওই স্প্রিংয়ের মধ্যে কতটুকু শক্তি আছে সেটা, বা ওই স্প্রিংটাকে কতটুকু সংকুচিত করতেছে সেটার উপর। সে যদি অল্প একটু সংকুচিত করে ছেড়ে দেয়, অল্প একটু উঠবে, অনেক বেশি সংকুচিত করে ছেড়ে দিলে এবং পুরাটা উঠবে। এই রিলেটেড একটা কোশ্চেন। আচ্ছা, কি বলতেছে? স্প্রিংটির উপর কৃত কাজ যদি বস্তুর উপর করা হয় তবে বস্তুটি ভূমি সমান্তরালে কতটুকু দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। হ্যাঁ, বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে। এখন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে স্প্রিংটার উপর একটা কাজ করা হয়েছে, কৃত কাজ, ঠিক আছে? এটা এখানে দেওয়া আছে 800 জুল, ঠিক আছে? এই কৃত কাজটাকে আমরা একটা বস্তুর উপর অ্যাপ্লাই করব, ঠিক আছে? একটা বস্তু মনে করে এখানে আছে, এটার উপর অ্যাপ্লাই করব, করলে বস্তুটি ভূমির সমান্তরালে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা বের করতে হবে। মানে এই বস্তুতে আমি এই 800 জুল পরিমাণ কাজ অ্যাপ্লাই করব, করলে সে কতটুকু যাবে এটা বের করব। তাইলে এই বস্তুর উপর কৃত কাজ কত? W ইজ ইকুয়াল টু কত? 800 জুল, তাই না? এখন এই কৃত কাজ ইকুয়াল টু কত? বল ইন্টু সরণ, তাই না? দেখো বলের ভ্যালু দেওয়া আছে, বস্তুটার উপর কতটুকু বল প্রযুক্ত করছে এটার ভ্যালু দেওয়া আছে, আর এইদিকে এই কাজের ভ্যালু কি দেওয়া আছে, সরণ বের করতে বলছে, বের করে ফেলো। সলভড। তারপর ঘ, স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে ওই মানে ওই যে বলতেছিলাম না, সে প্রথমে 8 সেন্টিমিটার সংকুচিত করছে, করার পর দেখে ওই উচ্চতায় নিতে পারছে না বস্তুটাকে। এখন জানতে চাইছে কতটুকু সংকুচিত করলে, 8 সেন্টিমিটার না করে আরও কতটুকু সংকুচিত করলে সে ওই উচ্চতায় উঠাইতে পারবে। এখন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, দেখো তুমি এই স্প্রিংটার উপর, আচ্ছা এটা না এভাবে বলি, তোমার দেখো এই তুমি যে বস্তুটাকে এখান থেকে এখানে উঠাবা, একটা কাজ করতে হবে, তাই না? একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হবে, মনে করো সেই কাজের পরিমাণ হচ্ছে মনে করো 100, ঠিক আছে? এখন তুমি যদি সামহাও এই স্প্রিংটাকে চাপ দিয়ে 100 পরিমাণ কাজ করতে পারো, তাহলে কি 100 পরিমাণ কাজ এই স্প্রিংটাতে শক্তি হিসেবে জমা হবে। দেন তুমি ছেড়ে দাও, সেই 100 পরিমাণ কাজ আবার পুরো বস্তুটাকে এখানে তুলে দিবে। আর তুমি যদি এখানে 100-এর চাইতে কম পরিমাণ কাজ করো তাহলে কম পরিমাণ শক্তি এখানে সেভ হবে, দেন কম পরিমাণ শক্তি তুমি ছেড়ে দিলে সেই বস্তুটাকে দিবে, বস্তুটা এখানে উঠতে পারবে না। তাইলে আমার সিম্পলি কি দেখা দরকার? আমার সবার আগে দেখা দরকার এই বস্তুটাকে 20 মিটার উচ্চতায় উঠাইতে আমার কতটুকু কাজ করতে হবে ওইটা বের করি, দেন ওই কাজটুকু জেনারেট করার জন্য স্প্রিংটাকে কতটুকু সংকুচিত করতে হবে ওইটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে উঠানোর জন্য কতটুকু কাজ করতে হবে সেটা বের করা খুবই ইজি। W ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাই না? কতটুকু উঠাইতে যাচ্ছে? 20। বল কত? বলের মান mgh, এটার ভ্যালু জানি। বস্তুটার ভর কত? 10 কেজি জানি, জানি। তাহলে আমি খুব ইজিলি W বের করে ফেললাম, মানে এই 20 মিটারে উঠাইতে কতটুকু কাজ করতে হবে সেটা পেয়ে গেলাম, তাই না? এখন স্প্রিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, স্প্রিংয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার মানে তুমি যদি স্প্রিংয়ে যেই স্প্রিংয়ের উপর যে কাজটুকু করতেছো সেটার মানটুকু যদি বের করতে যাও, সিম্পলি তোমরা একটা ইকুয়েশন আছে, স্প্রিংয়ের মধ্যে যেই কাজটুকু মানে স্প্রিংটাকে তো চাপ দিবা, চাপ দিলে এখানে কাজ হবে, সেই কাজের স্প্রিংয়ের ক্ষেত্রে কাজের মান ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আর তুমি কি চাচ্ছ? স্প্রিংটাতে একটা
স্প্রিংটাকে চেপে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি এখানে ইনপুট দিবা। শক্তি আর কাজের ক্ষেত্রে একই জিনিস। ওই ইনপুট দেওয়া শক্তির মান ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে এক্স হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু সংকুচিত করলা, এই যত বেশি সংকুচিত করবা এটার মধ্যে জমা হওয়া শক্তির মান তত বেশি বেড়ে যাবে, বুঝতে পারছো? আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এখন একটা জিনিস দেখো, আমার ওইখানে উঠানোর জন্য যেই পরিমাণ কাজ করা দরকার বা শক্তি দরকার সেটা কিন্তু আমি এখান থেকে নির্ণয় করে ফেললাম, ওইটা ভ্যালু এখানে বসায় দাও। আর টার্গেট কি আমার? এই এক্স বের করা। এটা জেনারেট, এই শক্তিটা জেনারেট করার জন্য কতটুকু সংকুচিত করতে হবে এটা বের করবো, এক্স বের করবো। নাই কার ভ্যালু? কে এর ভ্যালু। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের মান তোমরা কিভাবে বের করবা? সিম্পলি দেখো, এখানে ডাটা দেওয়া আছে, দেখো তো 8 সেন্টিমিটার সংকুচিত করতে কতটুকু কাজ করতে হয়েছে? 800 জুল, তাই না? এই যে দেখো 800 জুল, 800 জুল শক্তি এটার মধ্যে সংরক্ষণ করার জন্য বা এটাতে কাজ করানোর জন্য কতটুকু সংকুচিত করতে হয়েছে? 8 সেন্টিমিটার। সো হাফ কে এক্স 1 স্কোয়ার লেখো। দেখো কতটুকু 8 সেন্টিমিটার সংকুচিত করতে হয়েছে। এখানে 8 সেন্টিমিটারকে মিটারে নিয়ে বসায় দাও, এটা তো জানো। দেন এখান থেকে এর ভ্যালু পেয়ে যাবা। মানে এটা প্রথম ক্ষেত্রে আর কি, প্রথম ক্ষেত্রে 800 জুল কাজ করার জন্য কতটুকু সংকুচিত করতে হয়েছে, ওই ডাটাটা এখানে বসাইলেই তুমি স্প্রিং ধ্রুবকের ভ্যালু পেয়ে যাবা। ওই স্প্রিং ধ্রুবকের ভ্যালু এখানে বসায় দাও। বসায় দিলে আমরা বেসিক্যালি দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু সংকুচিত করতে হচ্ছে মানে x2 ওটা পেয়ে গেলাম। দেন তোমরা সিম্পলি এই তো এটাই তো জানতে চাইছে কতটুকু সংকুচিত করতে হবে, এই যে x2 এর যে ভ্যালুটা আসবে সেটাই। সাজিদ বুঝছো এটা? আচ্ছা ওকে। এটাতে কি বলতেছে? এটাতে বলতেছে যে স্প্রিং এর ম্যাথগুলো বেসিক্যালি খুবই সহজ, বুঝছো? জাস্ট একটু ব্যতিক্রমভাবে চিন্তা করতে হয়। আচ্ছা ওকে, কি বলতেছে এখানে? ওকে, এম এর মান নির্ণয় করবো। আচ্ছা কি হচ্ছে এখানে? একটা স্প্রিং 10 মিটার স্বাভাবিক অবস্থায়, সেটাকে টেনে আমি 11.5 মিটার সংকুচিত করলাম। কতটুকু বাড়াইলাম? 1.5 মিটার, মানে প্রসারণ হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে? আর স্প্রিংয়ের একটা ধ্রুবক আছে, মানে কে এর মান হচ্ছে, স্প্রিংয়ের ম্যাথগুলোর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মান খুব ইম্পর্টেন্ট। স্প্রিং ধ্রুবকের মান নির্ণয় করার দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বেসিক্যালি স্প্রিংয়ে কতটুকু শক্তি সঞ্চয় করলাম বা কতটুকু কাজ করাইলাম সেটা, ঠিক আছে? আর আরেকটা এই কে এর মান নির্ণয় করার আরেকটা হচ্ছে এই প্রত্যেক একক দৈর্ঘ্য সংকোচন কিংবা প্রসারণের জন্য কতটুকু বল লাগতেছে, মানে এফ বাই এটা হচ্ছে এক্স, মানে প্রতি একক সংকোচন প্রসারণের জন্য প্রযুক্ত বলই হচ্ছে কে এর মান। আচ্ছা এই দুইটা ইকুয়েশন বারবার লাগবে স্প্রিংয়ের কোশ্চেন সলভ করানোর ক্ষেত্রে। আচ্ছা এখানে কি বলতেছে? ওকে, কে এর মান এখানে দেওয়া আছে, এখানে নির্ণয় করতে হবে না। এই যে দেখো বল নিউটন পার মিটার, দেখছো? ওকে 500 নিউটন পার মিটার এটা দেওয়া আছে এখানে। ওকে, বের করতে বলছে এম এর মান বের করতে বলতেছে, তাহলে এটা তো খুবই সিম্পল। এই যে দেখো, এই যে মিলে গেছে, দেখো কি বের করতে বলছে? এম এর মান, তাই না? এই যে দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে, কতটুকু প্রসারিত করছে, ডান। কে এর ভ্যালু দেওয়া আছে, এখন এম এর মান বের করতে বলছে। দেখো এম কিন্তু এখানে আছে, দেখো তো এফ মানে কি? এমজি না? এমজি নিচে এক্স। এই যে দেখো, এই যে জি এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, এম বের হয়ে গেছে, সলভড। তারপর উল্লিখিত স্প্রিংয়ের পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজে কিরূপ পরিবর্তন ঘটবে তার গাণিতিক ব্যাখ্যা দাও। আচ্ছা, পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে। আচ্ছা এখন সিম্পলি হচ্ছে তোমরা তাইলে এখানে দুইটা ভর, একটা হচ্ছে এটা একটা ভর, এটা একটা ভর, এই ভরের ভ্যালু আমরা মাত্র বের করলাম, ঠিক আছে? ওই ভ্যালুটাকে, এটা একটা ভ্যালু পাইলাম, ওই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করো, তাইলে দ্বিতীয় ক্ষেত্রে ভর পেয়ে যাবে। এখন এই ক্ষেত্রে অ্যানালাইসিস করো, এই ক্ষেত্রে অ্যানালাইসিস করো। এই ক্ষেত্রে কি বলতেছে? এই ক্ষেত্রে কৃত কাজ কত হিসাব করো। স্প্রিং এর ক্ষেত্রে যে ভরটা দিলা সেটার জন্য কৃত কাজ কত? ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা প্রথম ক্ষেত্রে প্রসারণ কতটুকু হয়েছে সেটার ভ্যালু এক্স জানি, ধ্রুবকের ভ্যালু জানি। প্রথম ক্ষেত্রে কৃত কাজ পেয়ে গেলাম। দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ বের করার জন্য আমাদেরকে কোন ইকুয়েশন ইউজ করতে হবে? দ্বিগুণ ভর ঝুলাচ্ছি, তাই না? সো দ্বিগুণ ভর ঝুলাইলে কিন্তু তখন এই যে সেম ইকুয়েশন হাফ কে এক্স 2 স্কোয়ার। এখন দেখো এই দ্বিতীয় ক্ষেত্রে তোমার কে এর ভ্যালু, স্প্রিং তো এখানে একটাই, স্প্রিং চেঞ্জ না করলে কে এর ভ্যালু চেঞ্জ হবে না, একটা স্প্রিং এর জন্য কে এর মান একটাই থাকে, তাহলে এটার ভ্যালু জানি।
ঠিক আছে, এটা নির্ণয় করব। এখন দ্বিতীয় ক্ষেত্রে মানে একটু ভারী একটা বস্তু এখানে ঝুলাইলে এটা আগের তুলনায় একটু বেশি প্রসারিত হবে। কতটুকু প্রসারিত হয়েছে এটার ভ্যালুটা এখানে বের করতে পারলেই হয়ে যাবে। তো ওইটা বের করা তো কোনো কঠিন কিছু না। দেখো ওইটা বের করার জন্য এই যে আবার এই ইকুয়েশন কি, দেখো কে এর ভ্যালু জানি, দ্বিতীয় ক্ষেত্রে নতুন যে ভরটা ঝুলাচ্ছি সেটার ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, বসায় দাও। দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু প্রসারিত হচ্ছে সেটা পেয়ে যাবো, সেটার ভ্যালু এখানে বসায় দাও। তাই দ্বিতীয় ক্ষেত্রে কাজ পেয়ে যাবো, দুইটা কম্পেয়ার করো, সলভ। এবার আমাদের তৃতীয় টাইপের ম্যাথ, গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয় সংক্রান্ত। এই অধ্যায়ের সবচেয়ে ইজি পার্ট হচ্ছে, মানে সবচেয়ে পরিচিত পার্ট হচ্ছে এই পার্টটা। এই পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আর কি। ওকে, এবারে হচ্ছে তোমাদের ছোট হইলো কেন, এবার হচ্ছে তোমাদের নতুন আরেক টাইপের ম্যাথ, মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করবা। আচ্ছা ওকে, নেক্সটে যাই। ওকে, এখানে কি বলতেছে, প্রথম কোশ্চেন এই টাইপের কি বলতেছে এখানে, এখানে একটা গ্রাফ দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। সো গ সলভ করার জন্য আমাদেরকে দ্বিতীয় ক্ষেত্র অ্যানালাইসিস করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রটা অ্যানালাইসিস করি। আদিবেগ কত দেওয়া আছে, মানে জাস্ট এখানে যেটা করতে হচ্ছে, এখান থেকে একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে খাড়া নিক্ষেপ করছে। নিক্ষেপ করার মুহূর্তে আদিবেগ দিচ্ছে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, একটু বস্তু ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। দৃশ্যপট 2 অনুসারে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। মানে একটা পয়েন্টে আসবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এটার বিভব শক্তি থাকবে, গতিশক্তি থাকবে। এই পয়েন্টে তার গতিশক্তি আছে, এই পয়েন্টে তার বিভব শক্তি আছে। বলতেছে কোন উচ্চতায়, মনে করো ওই উচ্চতাটা হচ্ছে এইচ, কোন উচ্চতায় এই তোমার গতিশক্তির মানটা, গতিশক্তির মান ইজ ইকুয়াল টু বিভব শক্তির 4/1 হবে। 1/4 মানে 4/1 মানে EP/4। এটা হচ্ছে বিভব শক্তি, এটা গতিশক্তি। বলতেছে কোন উচ্চতায় এইচ এর মান কত হলে এটা হবে। তো এটা নির্ণয় করা খুব, এই যে আমরা ইকুয়েশন বানাই ফেলছি না, এই যে এখান থেকে আগাও, 4EK ইজ ইকুয়াল টু EP। এখন দেখো EK এর ভ্যালু কত হবে। আচ্ছা, EP এর ভ্যালু কত হবে বলো তো, মানে বিভব শক্তি ইজ ইকুয়াল টু কি, অ্যাকচুয়ালি যতটুকু উচ্চতায় নিচ্ছে ওই উচ্চতাতে নিতে যতটুকু কাজ করতে হয়েছে সেটাই বিভব শক্তি। তাহলে এটা বেসিক্যালি কিছু না, কৃতকাজের ইকুয়েশন। এটা কত হবে, mgh, মানে ঠিক যতটুকু উচ্চতায় উঠাইছে সেটা এখানে বসাবো। সেটা তো আমরা বের করবো অ্যাকচুয়ালি কতটুকু উচ্চতায় হবে। জি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, বা এম এর ভ্যালু এখানে জানার দরকার নেই, এম কাটা যাবে। এক্ষেত্রে গতিশক্তির ইকুয়েশন কি, হাফ mv², তাই না? সো এখান থেকে আমি এই 4 ইন্টু এটার ইকুয়েশন বসাই, হাফ mv²। সো এম কিন্তু কাটা যাবে, ঠিক আছে। আর এখান থেকে 2 এন্ড এখানে আলটিমেটলি 2 থাকবে। তাহলে আমি পাচ্ছি কি, এই দিক থেকে 2v², 2v² ইজ ইকুয়াল টু h পাচ্ছি, তাই না? সরি, gh পাচ্ছি, মানে এম কাটা এখানে 2 থাকে। সো 2v² ইজ ইকুয়াল টু gh। এখন g এর ভ্যালু জানো, ঠিক আছে, h এর ভ্যালু বের করো, b এর ভ্যালুটা বের করতে পারলে হয়ে গেছে। এখন দেখো b এর ভ্যালু বের করা কিন্তু একদম ইজি। দেখো তো, আদিবেগের ভ্যালু দেওয়া ছিল, হ্যাঁ, ত্বরণের ভ্যালু জানি, তাই না? এবং এখানেও একটা ইয়ে আসবে আর কি, ভি এর একটা ইকুয়েশন আসবে। মানে আমি যদি তোমাদেরকে দেখাই, এইচ সম্বলিত একটা এইচ এর ভ্যালুটা এখানে ইনক্লুড করবো আর কি, কীরকম, UGH, তাই না? দেখো তো, v² ইজ ইকুয়াল টু u² প্লাস 2 gh আছে না? সো এই যে এই ইকুয়েশনটুকু, ঠিক আছে, v² এর জায়গাতে এই ইকুয়েশনটুকু বসায় দাও এখানে, 2 ইন্টু v u² প্লাস 2 gh ইজ ইকুয়াল টু gh, তাই না? এখন দেখো, আদিবেগের ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, 2 তো জানি, তাই না? সো বের করবো কি, h। এখন দেখো, এই জি এর ভ্যালু জানি, পুরো ইকুয়েশনে দেখো h ছাড়া সবার ভ্যালু জানি। তাহলে h কে এই পাশে না, সব ভ্যালু ওই পাশে পাঠিয়ে দাও, h এর ভ্যালু বের হয়ে যাবে। এরপর কি বলতেছে, উদ্দীপকের লেখচিত্রের বিভিন্ন অংশে গাড়ির কৃতকাজ বিশ্লেষণ করো। এটার জন্য তোমাদেরকে একটা উপপাদ্য জানতে হবে, কাজ শক্তি উপপাদ্য। মানে হচ্ছে তুমি একটা বলের উপর মনে করো 5 জুল পরিমাণ কাজ করার পর তার গতি আগে মনে করেছিল 10 থেকে 15 হয়েছে, তাহলে কি তার গতিশক্তি বাড়ছে। এখন এখানে কতটুকু কাজ হয়েছে এটা তুমি দুইভাবে নির্ণয় করতে পারো, এক, সরণ কতটুকু হয়েছে সেটা, এবং বল কতটুকু দিছো, এটা দুইটাকে গুণ করলে তুমি এখানে কতটুকু কাজ করেছে সেটা পেয়ে যাবা। অথবা বলটা যে এখান থেকে এখানে গেল, তার গতিশক্তির গতি চেঞ্জ হয়েছে,
তার মানে তার গতিশক্তি চেঞ্জ হয়েছে, তাই না? গতিশক্তির কতটুকু চেঞ্জ হয়েছে সেটাও যদি বের করতে পারো তাহলে বলতে পারবা অ্যাকচুয়ালি এখানে কতটুকু কাজ হয়েছে। মানে কাজ শক্তি উপপাদ্য বলে কোনো একটা বস্তুর গতিশক্তির পরিবর্তনটা অ্যাকচুয়ালি ওইখানে কতটুকু কাজ করা হয়েছে এটার সমান। তাহলে সিম্পলি এই কোশ্চেনটা আমি কিছুই বলবো না, খুবই সিম্পল একটা জিনিস। দেখো বলতেছি উদ্দীপকের লেখচিত্রের বিভিন্ন অংশে গাড়িটির কৃতকাজ বিশ্লেষণ করো। মানে এই অংশটুকু কৃতকাজ করতো, এটাতে কৃতকাজ কত, এটাতে কৃতকাজ কত, এটাতে কৃতকাজ কত, এটাতে কৃতকাজ কত। তাহলে এইখানে কৃতকাজ বের করার জন্য কী করতে হবে? এইখানে শুরুতে গতিশক্তি বের করো, কত? হাফ এম ভি স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার, ঠিক আছে? অ্যান্ড এই পয়েন্টে গতিশক্তি বের করো, হাফ এম ভি টু স্কোয়ার। এটা থেকে এটাকে বিয়োগ দাও, তাহলে আমরা এই ও এ অংশে যে কৃতকাজ সেটা পেয়ে গেলাম, তাই না? বের করো। দেখো বস্তুর ভরের ভ্যালু, বস্তুর ভর এখানে বেসিক্যালি দরকার নাই। সরি, ভর দেওয়া আছে 400 কেজি। ভরের ভ্যালু জানি, হ্যাঁ। V1 এর ভ্যালু জানি, V2 এর ভ্যালু জানি। এই যে গ্রাফ থেকে V2 এর ভ্যালু 60, V1 এর ভ্যালু এই ক্ষেত্রে 0। জাস্ট এখান থেকে এই পার্টির জন্য তোমরা কৃতকাজের ভ্যালু পেয়ে যাবা। সেম সূত্র অ্যাপ্লাই করে এখানেও কৃতকাজের ভ্যালু পাবা, এখানেও পাবা, এখানেও পাবা, এখানেও পাবা। প্রত্যেকটা পার্টে কৃতকাজের ভ্যালু কত বলে দাও, দেন কোথায় ধনাত্মক কাজ হয়েছে ঋণাত্মক কাজ হয়েছে সেটা বলে দাও। এখানে ধনাত্মক কাজ হয়েছে মানে বল যেদিকে দিচ্ছে সরণ ওই দিকে হয়েছে, এখানে কোনো কাজ হয় নাই, শূন্য। এখানেও ধনাত্মক কাজ, বল যেদিকে দিচ্ছে সরণ ওই দিকে হয়েছে। এইখানে ঋণাত্মক কাজ হয়েছে, দেখো তো ব্যাক কমতেছে। ব্যাক কমার জন্য কি করতে হয়? উল্টা দিকে বল প্রয়োগ করতে হয়। সো বল প্রয়োগ করতেছে উল্টা দিকে, গাড়িটাকে থামাচ্ছে, বাট গাড়ি তো সামনের দিকে যাচ্ছে। সো বল এবং সরণ। আচ্ছা, ওকে, নেক্সটে যাই। ওকে, এখানে কি বলতেছে? প্রথম কোশ্চেন এই টাইপের কি বলতেছে এখানে একটা গ্রাফ দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। সো গ সলভ করার জন্য আমাদেরকে দ্বিতীয় ক্ষেত্র অ্যানালাইসিস করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রটা অ্যানালাইসিস করি। আদিবেগ কত দেওয়া আছে, মানে জাস্ট এখানে যেটা করতে হচ্ছে, এখান থেকে একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে খাড়া নিক্ষেপ করছে। নিক্ষেপ করার মুহূর্তে আদিবেগ দিচ্ছে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, একটা বস্তু ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। দৃশ্যপট 2 অনুসারে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। মানে একটা পয়েন্টে আসবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এটার বিভব শক্তি থাকবে, গতিশক্তি থাকবে। এই পয়েন্টে তার গতিশক্তি আছে, এই পয়েন্টে তার বিভব শক্তি আছে। বলতেছে কোন উচ্চতায়, মনে করো ওই উচ্চতাটা হচ্ছে এইচ, কোন উচ্চতায় এই তোমার গতিশক্তির মানটা, গতিশক্তির মান ইজ ইকুয়াল টু বিভব শক্তির 4/1 ভাগ হবে। 1/4 মানে 4/1 ভাগ, মানে EP/4। এটা হচ্ছে বিভব শক্তি, এটা গতিশক্তি। বলতেছে কোন উচ্চতায় এইচ এর মান কত হলে এটা হবে। তো এটা নির্ণয় করো খুব, এই যে আমরা ইকুয়েশন বানাই ফেলছি না, এই যে এখান থেকে আগাও। 4EK ইজ ইকুয়াল টু EP। এখন দেখো EK এর ভ্যালু কত হবে। আচ্ছা, EP এর ভ্যালু কত হবে বলো তো? মানে বিভব শক্তি ইজ ইকুয়াল টু কি? অ্যাকচুয়ালি যতটুকু উচ্চতায় নিচ্ছে, ওই উচ্চতাতে নিতে যতটুকু কাজ করতে হয়েছে সেটাই বিভব শক্তি। তাহলে এটা বেসিক্যালি কিছু না, কৃতকাজের ইকুয়েশন। এটা কত হবে? mgh, মানে ঠিক যতটুকু উচ্চতায় উঠাইছে সেটা এখানে বসাবো। সেটা তো আমরা বের করবো অ্যাকচুয়ালি কতটুকু উচ্চতায় হবে। জি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, বা এম এর ভ্যালু এখানে জানার দরকার নাই, এম কাটা যাবে। এক্ষেত্রে গতিশক্তির ইকুয়েশন কি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? সো এখান থেকে আমি এই 4 ইন্টু এটার ইকুয়েশন বসাই, হাফ এম ভি স্কোয়ার। সো এম কিন্তু কাটা যাবে, ঠিক আছে? আর এখান থেকে 2 এন্ড এখানে আলটিমেটলি 2 থাকবে। তাহলে আমি পাচ্ছি কি এই দিক থেকে 2v স্কোয়ার। 2v স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ পাচ্ছি, তাই না? সরি, GH পাচ্ছি। মানে এম কাটা এখানে 2 থাকে। সো 2v স্কোয়ার ইজ ইকুয়াল টু GH। এখন জি এর ভ্যালু জানো, ঠিক আছে? এইচ এর ভ্যালু বের করো, বি এর ভ্যালুটা বের করতে পারলে হয়ে গেছে। এখন দেখো বি এর ভ্যালু বের করা কিন্তু একদম ইজি। দেখো তো আদিবেগের ভ্যালু দেওয়া ছিল, হ্যাঁ, ত্বরণের ভ্যালু জানি, তাই না? এবং এখানেও একটা আসবে আর কি, ভি এর একটা ইকুয়েশন আসবে। মানে আমি যদি তোমাদেরকে দেখাই, এইচ সম্বলিত একটা এইচ এর ভ্যালুটা এখানে ইনক্লুড করবো আর কি, কীরকম? UGH, তাই না? দেখো তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস GH আছে না? সো এই যে এই ইকুয়েশনটুকু, ঠিক আছে, ভি স্কোয়ারের জায়গাতে এই ইকুয়েশনটুকু বসায় দাও এখানে। 2 ইন্টু ভি ইউ স্কোয়ার প্লাস টুয়াইস GH ইজ ইকুয়াল টু GH, তাই না? এখন দেখো আদিবেগের ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, 2 তো
জানি, তাই না? সো বের করবো কি এইচ। এখন দেখো এই জি এর ভ্যালু জানি, পুরো ইকুয়েশনে দেখো এইচ ছাড়া সবার ভ্যালু জানি, তাহলে এইচকে এই পাশে না সব ভ্যালু ওই পাশে পাঠিয়ে দাও, এইচ এর ভ্যালু বের হয়ে যাবে। এরপর কি বলতেছে, উদ্দীপকের লেখচিত্রের বিভিন্ন অংশে গাড়ির কৃতকাজ বিশ্লেষণ করো। এটার জন্য তোমাদেরকে একটা উপপাদ্য জানতে হবে, কাজ শক্তি উপপাদ্য। মানে হচ্ছে তুমি একটা বলের উপর মনে করো 5 জুল পরিমাণ কাজ করলা, করার পর তার গতি আগে মনে করো ছিল 10 থেকে 15 হয়েছে, তাহলে কি তার গতিশক্তি বাড়ছে? এখন এখানে কতটুকু কাজ হয়েছে এটা তুমি দুইভাবে নির্ণয় করতে পারো, এক স্মরণ কতটুকু হয়েছে সেটা, এবং বল কতটুকু দিছো এটা, দুইটাকে গুণ করলে তুমি এখানে কতটুকু কাজ করেছে সেটা পেয়ে যাবা। অথবা বলটা যে এখান থেকে এখানে গেল তার গতিশক্তির গতি চেঞ্জ হয়েছে, তার মানে তার গতিশক্তি চেঞ্জ হয়েছে, তাই না? গতিশক্তির কতটুকু চেঞ্জ হয়েছে সেটাও যদি বের করতে পারো তাহলে বলতে পারবা অ্যাকচুয়ালি এখানে কতটুকু কাজ হয়েছে। মানে কাজ শক্তি উপপাদ্য বলে কোনো একটা বস্তুর গতিশক্তির পরিবর্তনটা অ্যাকচুয়ালি ওইখানে কতটুকু কাজ করা হয়েছে এটার সমান। তাহলে সিম্পলি এই কোশ্চেনটা আমি কিছুই বলবো না, খুবই সিম্পল একটা জিনিস। দেখো বলতেছি উদ্দীপকের লেখচিত্রের বিভিন্ন অংশে গাড়িটির কৃতকাজ বিশ্লেষণ করো। মানে এই অংশটুকু কৃতকাজ করতো, এটাতে কৃতকাজ কত, এটাতে কৃতকাজ কত, এটাতে কৃতকাজ কত, এটাতে কৃতকাজ কত। তাহলে এইখানে কৃতকাজ বের করার জন্য কি করতে হবে, এইখানে শুরুতে গতিশক্তি বের করো, কত, হাফ এম ভি স্কোয়ার v1 স্কোয়ার, ঠিক আছে? অ্যান্ড এই পয়েন্টে গতিশক্তি বের করো, হাফ এম v2 স্কোয়ার। এটা থেকে এটাকে বিয়োগ দাও, তাহলে আমরা এই ও এ অংশে যে কৃতকাজ সেটা পেয়ে গেলাম, তাই না? বের করো। দেখো বস্তুর ভরের ভ্যালু, বস্তুর ভর এখানে বেসিক্যালি দরকার নাই, সরি ভর দেওয়া আছে 400 কেজি, ভরের ভ্যালু জানি, হ্যাঁ v1 এর ভ্যালু জানি, v2 এর ভ্যালু জানি, এই যে গ্রাফ থেকে v2 এর ভ্যালু 60, v1 এর ভ্যালু এই ক্ষেত্রে 0। জাস্ট এখান থেকে এই পার্টির জন্য তোমরা কৃতকাজের ভ্যালু পেয়ে যাবা। সেম সূত্র অ্যাপ্লাই করে এখানেও কৃতকাজের ভ্যালু পাবা, এখানেও পাবা, এখানেও পাবা, এখানেও পাবা, প্রত্যেকটা পার্টে কৃতকাজের ভ্যালু কত বলে দাও। দেন কোথায় ধনাত্মক কাজ হয়েছে ঋণাত্মক কাজ হয়েছে সেটা বলে দাও। এখানে ধনাত্মক কাজ হয়েছে মানে বল যেদিকে দিচ্ছে স্মরণ ওই দিকে হয়েছে, এখানে কোনো কাজ হয় নাই, শূন্য। এখানেও ধনাত্মক কাজ, বল যেদিকে দিচ্ছে স্মরণ ওই দিকে হয়েছে, এইখানে ঋণাত্মক কাজ হয়েছে। দেখো তো ব্যাগ কমতেছে, ব্যাগ কমার জন্য কি করতে হয়, উল্টা দিকে বল প্রয়োগ করতে হয়। সো বল প্রয়োগ করতেছে উল্টা দিকে, গাড়িটাকে থামাচ্ছে, বাট গাড়ি তো সামনের দিকে যাচ্ছে। সো বল এবং স্মরণ, তো এখানে ঋণাত্মক কাজ। আর এখানে কি গাড়িটা অ্যাকচুয়ালি পিছনের দিকে আসা শুরু করছে, দেখো ব্যাগ ঋণাত্মক, মানে শুরুতে যেদিকে যাচ্ছিল এবার উল্টা দিকে আসতেছে। সো এই দিকে আসতেছে, বল ওই দিকে দিচ্ছে, এই ক্ষেত্রেও কাজ পজিটিভ। এই পার্টগুলো তোমরা বলে দাও অ্যানালাইসিস করে। আচ্ছা এটাতে কি বলতেছে, এটাও খুবই ইজি একটা কোশ্চেন। কী রে ভাই এটা এরকম হয়ে যাচ্ছে কেন, না ঠিকই তো আছে, ওকে। আচ্ছা এটাতে কি বলতেছে, এটাতে বলতেছে যে দৃশ্যকল্প দুইটা আছে, 2 কেজি একটা ভর দেওয়া আছে, 2 কেজি ভরের একটু বস্তুকে 30 মিটার পার সেকেন্ড ব্যাগে উপরের দিকে, মানে এখান থেকে জাস্ট ছুঁড়ে ফেলতেছে আদি ব্যাগ, এখান থেকে একটা ব্যাগ দিচ্ছে, সেটার ভ্যালু হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ব্যাগে উপরের দিকে ছুড়ে দিলে এটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে বস্তুটির পুরো গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়। মানে দেখো তো এখান থেকে একটা ব্যাগে দিলা, একটা ব্যাগের ছুঁড়ে মারলা, ব্যাগ আছে, গতি আছে, তার মানে এখানে কি গতিশক্তি আছে, সেটার মান আমরা নির্ণয় করতে পারবো না। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো ভরের ভ্যালু দেওয়া আছে ভি, মানে ঠিক কত আদি বেগে ছাড়ছে ওইটা কিন্তু আমরা বের করতে পারতেছি। মানে শুরুতে আমরা এটার গতিশক্তি কত সেটা আমরা বের করতে পারতেছি। বলতেছে কত উচ্চতায়, একটা উচ্চতাতে যাবে, এমন একটা উচ্চতাতে যাবে যেখানে গেলে এই পুরো গতিশক্তিটা অ্যাকচুয়ালি বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, মানে তখন আর কোনো গতি থাকবে না। ওইটা কোন পয়েন্ট, এটা হচ্ছে এই পয়েন্ট, একদম সর্বোচ্চ উচ্চতায় আর কোনো গতি থাকে না, থেমে যায়। আর গতি না থাকলে গতিশক্তিও থাকে না, তখন পুরোটাই থাকে বিভব শক্তি, তাই না? এখন জানতে চাইছে যে কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে সিম্পলি কি করতে হবে, সিম্পলি এইখানে যে গতিশক্তির মান সেটা পুরোটা বিভব শক্তি হয়ে যাবে এখানে গিয়ে। তাহলে বিভব শক্তির মান কত, এম জি এইচ ইজ ইকুয়াল টু গতিশক্তি সমান হবে হাফ এম ভি স্কোয়ার, তাই না? এম এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, এই পাশের ভ্যালু আমি জানি, তাই না? জি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, কত উচ্চতায় গেলে এটা হবে পেয়ে গেলা, তাই না? আচ্ছা এরপর এটা ব্যাখ্যামূলক একটা কোশ্চেন আমি বলে দেই। দৃশ্যকল্প 2তে উল্লিখিত শক্তি রূপান্তর ব্যাখ্যা করব পরিসীমা বৃদ্ধির। ওকে, এখানে বলতেছে দুইভাবে শক্তি রূপান্তর করতেছে, একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি থাকে, একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি থাকে।
দুই ক্ষেত্রে, একটা হচ্ছে নবায়ন, একটা হচ্ছে অনবায়ন। এই ক্ষেত্রে পরিবেশের কী কী ক্ষতি হয় এটা বলো, এই ক্ষেত্রে পরিবেশের কী কী ক্ষতি হয় এটা বলো, বইটা রিডিং পড়লে এটা অ্যান্সার পেয়ে যাবা। নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা বাড়ে, গ্রিন হাউস ইফেক্ট তৈরি হয়। 2, সমুদ্রের বরফ গলে যাচ্ছে, বাংলাদেশ ডুবে যাচ্ছে, 2 নম্বর প্রবলেম। 3 নম্বর, অনবায়নযোগ্য শক্তির মজুদ কম, একসময় আমরা জ্বালানি শেষ হয়ে যাবে, এটা একটা প্রবলেম। আরও কি কি প্রবলেম আছে? 4, পরিবেশ দূষণ হয়, এই যে তেল গ্যাস এগুলো পুরাইলে পরিবেশ দূষণ হয়। এই 4টা প্রবলেম বলে দাও। আর নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে এই 4টা প্রবলেম নাই, দুইটার এভাবে তুলনা করে এটার অ্যান্সার লিখে দিবা। তারপর এইটাও খুবই, এটার ক্ষেত্রে ডাটা কম দেওয়া আছে। এই ভাই ভিডিও রেকর্ড হচ্ছে তো? রেকর্ড হচ্ছে? যদি রেকর্ড না হয় তো আচ্ছা, যা হোক। আচ্ছা ওকে, এখানে কি বলতেছে, এটা ইজি একটা কোশ্চেন। বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। ওকে ওকে, বি অবস্থান। আচ্ছা, এটা চিত্রটা একটু ঝাপসা, আমি বলে দেই। এটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান, এটা হচ্ছে আমাদের বি অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ এইচ ম্যাক্স, মানে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় এতটুকু উঠতে পারে। আর এখানে হচ্ছে সর্বনিম্ন উচ্চতা। ঠিক আছে, সর্বনিম্ন উচ্চতার ভ্যালু দেওয়া আছে 10 সেন্টিমিটার। আর বস্তুটার ভর m = 50 গ্রাম দেওয়া আছে। তাহলে এইচ ম্যাক্স দেওয়া নাই, এইচ মিনিমাম 10 সেন্টিমিটার, তাই না? ওকে, এই ডেটাগুলো দিয়ে প্রবলেমগুলো সলভ করতে হবে। বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। বি অবস্থানে, সো বি অবস্থানে যদি বস্তুটার গতিশক্তি নির্ণয় করতে চাই, গতিশক্তির ডিরেক্ট ইকুয়েশন কি? হাফ mv²। এটা হচ্ছে বি অবস্থানে ওদের গতিশক্তি। এখন প্রবলেম হচ্ছে এখানে কোথাও ব্যাগের ভ্যালু দেওয়া নাই, এম এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এই ইকুয়েশন এখানে ইউজ করা যাবে না, তাহলে এখানে ভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, শক্তির নিত্যতা সূত্র অনুসারে প্রত্যেকটা পয়েন্টে টোটাল শক্তি সমান হবে না? এটা একটা থিওরি, মানে এখানে এই পয়েন্ট যেই পয়েন্টের কথা বলা করে প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি এবং বিভব শক্তির পরিমাণ কিন্তু সমান। তাহলে চিন্তা করো, এই পয়েন্টে যদি বিভব শক্তি হয় বিভব শক্তিটাকে আমি ভি দিয়ে লিখতেছি EB, এবং এই পয়েন্টের গতিশক্তি যদি হয় EB, এই দুইটার মান এই পয়েন্টে, এই দুইটার মান কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ আমি যদি লিখি তাহলে এটা হবে হচ্ছে হাফ। আচ্ছা, এটাই তো আমি নির্ণয় করবো, তাই না? আচ্ছা ওকে, আচ্ছা সিম্পল। এই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির মান এটা, গতিশক্তির মান এটা, আমি এটা নির্ণয় করবো, তাই না? এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো তো, এটা এই পয়েন্টে বিভব শক্তির মান কিন্তু আমি বের করতে পারতেছি। কেমনে? দেখো তো, বিভব শক্তি হচ্ছে mgh। এম এর ভ্যালু দেওয়া আছে, ভর দেওয়া আছে, জি এর ভ্যালু জানি, এইচ মানে এই পয়েন্টে কি, এটা কি মিনিমাম উচ্চতা, মিনিমাম উচ্চতার ভ্যালু দেওয়া আছে, তাই এটার ভ্যালু আমি বের করতে পারতেছি। আর এটা আমি নির্ণয় করব ইজ ইকুয়াল টু এই পয়েন্টে টোটাল যে শক্তি সেটা কি, সর্বোচ্চ উচ্চতায় যে টোটাল শক্তি সেটা সমান না? তাই সর্বোচ্চ উচ্চতায় আমাদের কত, বিভব শক্তি, এটা কি এ পয়েন্ট, তাই না? প্লাস গতিশক্তি, এটা হচ্ছে এতে। এখন দেখো, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু এটা গিয়ে থেমে যাবে, থেমে গেলে কি গতি থাকবে না? আর গতি না থাকলে কি থাকবে না? গতিশক্তি থাকবে না। তাহলে এই গতিশক্তিটা 0 হয়ে যাবে। আর সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত? বিভব শক্তি ইজ ইকুয়াল টু mgh ম্যাক্স, তাই না? তাহলে আমি সিম্পলি কি পাচ্ছি, এই পাশ থেকে আমি পাচ্ছি EB প্লাস একটা ভ্যালু পাচ্ছি, mgh এর একটা ভ্যালু পাচ্ছি, তাই না? এখন সিম্পলি দেখো, আর এই পাশে কিন্তু আমি mgh ম্যাক্স গুণ করে আরেকটা ভ্যালু পাবো। ঠিক আছে, এখন তোমরা জাস্ট এই ভ্যালুটাকে ওই পাশে নিয়ে বিয়োগ করে দিলেই কিন্তু আমরা এই পয়েন্টে, মানে EB মানে বি পয়েন্টে গতিশক্তি কত এটা পেয়ে যাব। এখন প্রবলেম হচ্ছে এইচ ম্যাক্সের ভ্যালু যেহেতু দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা এটার অ্যাকচুয়াল ভ্যালু পাবো না, বাট একটা ইকুয়েশন পাবো EB নির্ণয় করার। সলভড। আচ্ছা নেক্সট কি বলতেছে, ABC বিন্দুতে বস্তুর ব্যাগের তুলনা করো। মানে ABC এই তিনটা বিন্দুতে বস্তুর ব্যাগের তুলনা করতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে এ পয়েন্টে ব্যাগ দেখি, এ পয়েন্টের ব্যাগ কি হবে, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় কোনো ব্যাগ থাকে না, থেমে যায়, তাহলে 0। সিও সর্বোচ্চ উচ্চতা, সেক্ষেত্রেও 0। জাস্ট বিতে আমাদেরকে ব্যাগটা বের করতে হবে। এখন এই গয়ের মধ্যে দেখো আমরা গতিশক্তি বের করছি, গতিশক্তির ইকুয়েশনটা বের করছি, তাই না? সেই ভ্যালুটা, যে ইকুয়েশনটা পাইছো, সেই ইকুয়েশনটা ইজ ইকুয়াল টু কি, হাফ mv², তাই না? এটা যেহেতু গতিশক্তি, হাফ mv² লিখতে পারি। তাহলে সিম্পলি
তোমরা এখান থেকে 2টাকে এই পাশে পাঠিয়ে দাও, এমটাকে এই পাশে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে আমরা ভি এর একটা ইকুয়েশন পাবো, তাই না? সেটা যেহেতু এখানে স্কোয়ার আছে বর্গমূল হবে। এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা এইচ ম্যাক্সের ভ্যালু বসাই তাহলে ভি এর ভ্যালু পেয়ে যাব, মানে বি পয়েন্টে বি এর ভ্যালু পেয়ে যাব। এটা বসাই দিলে আমরা বি পয়েন্টেও যে ব্যাগ সেটা পেয়ে যাব। অ্যাকচুয়াল মান পাবো না, যেহেতু এইচ ম্যাক্সের মান দেওয়া নাই, আমরা একটা এইচ ম্যাক্স সম্বলিত একটা ইকুয়েশন পাবো। এই তিনটাকেই অ্যান্সার হিসেবে বলে দিবা। আচ্ছা, এরপর কি সলভ করতে বলছে? আচ্ছা, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে নির্ণয় করো। ভাই এই কোশ্চেন আমি তোমাদেরকে, সিমিলার কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দিছি, এটা তোমরা সলভ করতে পারবা। এটা আমি সলভ করে দিচ্ছি না, ওই যে কিছুক্ষণ আগে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4/1 হবে, এটা নির্ণয় করে কিন্তু আমি দেখাই দিচ্ছি, খুব ইজি, ওইটা অ্যাপ্লাই করো। এরপর কি বলতেছে এখানে ডাটা, এখানে এটা সলভ করি। সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালের প্রথম 2 সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করবে কিনা যুক্তি দ্বারা তোমার মতামত বিশ্লেষণ করো। আচ্ছা, এই কোশ্চেনটাও আমি হচ্ছে তোমার, মানে এটা হচ্ছে পরের টাইপের কোশ্চেন, মানে এই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি সম্পর্কিত বেশ কিছু কোশ্চেন আছে, হ্যাঁ, ওইখানে এই কোশ্চেনটা সলভ করাবো। মানে এটা অ্যাকচুয়ালি শক্তিটা সংরক্ষণশীল থাকতেছে কিনা ওইটা টেস্ট করতে হবে, ওইটা ওই পার্টে দেখাবো। আচ্ছা, ও এই টাইপের কোশ্চেন শেষ তো, মানে এই টাইপের লাস্ট কোশ্চেনটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি সম্পর্কিত। সো নেক্সট টাইপেই তো আমি সংরক্ষণশীলতা নীতি সলভ করাচ্ছি, সো ওইখানেই এই রিলেটেড কোশ্চেন সলভ করাই, এটার সলভ করানোর দরকার নেই। আর এটার 3 নাম্বার কোশ্চেনটা এই সিমিলার কোশ্চেন আগেও সলভ করাইছি, সো এটা নিয়ে আর কথা না বাড়াই। ওকে ওকে, এখানে হচ্ছে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি সম্পর্কিত কোশ্চেন সলভ করবো আর কি। ওকে ওকে, কি বলতেছে? আচ্ছা, ভর দেওয়া আছে একটা 500 গ্রাম ভরের একটি আম 10 মিটার উচ্চতায়, এখান থেকে ঠিক 10 মিটার উচ্চতায় এখানে একটা আম, এটা 10 মিটার, হ্যাঁ, হাইট কত 10 ঝুলছে। আমটি বৃত্তচ্যুত হয়ে এখান থেকে 3 মিটার নামছে, অতিক্রম করার পর কোনো স্থানে এই জায়গাটাতে আটকে গেল, আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় করবেন। এই পয়েন্টে আমটার বিভব শক্তি নির্ণয় করব। বিভব শক্তির ইকুয়েশন, এনার্জি অফ পটেনশিয়াল ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম মানে ভর দেওয়া আছে, গ্রামটাকে কেজিতে নিয়ে যাও, জি এর ভ্যালু জানি, এইচ মানে কিন্তু ভাই এখানে তোমরা ঝামেলা লাগাও না, এইচ মানে অ্যাকচুয়ালি বিভব শক্তি, মানে অ্যাকচুয়ালি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে সেই ভ্যালুটুকু এখানে বসাইতে হয়। তোমরা এখানে আমাকে কি করবা, ওই গাছ থেকে সে 3 মিটার নিচে নামছে, ওই 3কে এখানে বসাই দিবা। ভাই এটা কিন্তু ভুল হবে, বুঝছো? বিভব শক্তির ডেফিনেশনই হচ্ছে একটা বস্তু বিভব শক্তি নির্ণয় করার সময় সে যে জায়গাতে আছে ওই জায়গা থেকে ভূমির দূরত্ব কতটুকু, বা ভূমি থেকে সেই জায়গাটা কতটুকু উঁচুতে, ওই ভ্যালুটা এখানে বসাবা। তাই ভূমি থেকে কতটুকু উঁচুতে থাকবে, 10 থেকে 3 বাদ দাও, 7 হবে, 7 এখানে বসায় দাও, সলভড। আমটি বৃত্তচ্যুত হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠ পড়লে শক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। শক্তির সংরক্ষণশীলতার নীতি জিনিসটা কি আগে বলি, কিছুক্ষণ আগে যদিও বলছি। এই যে এই যে উপর থেকে নিচ, এই প্রত্যেকটা পয়েন্টে বস্তুরা যে মুভ করতেছে, প্রত্যেকটা পয়েন্টে তার বিভব শক্তি আছে, গতিশক্তি আছে, স্টার্টেও আছে, সর্বোচ্চ উচ্চতায়ও আছে, ভূমিতেও আছে, এবং মাঝামাঝি জায়গাগুলোতেও তার প্রত্যেকটা পয়েন্টে তার বিভব শক্তি আছে, গতিশক্তি আছে। এই পয়েন্টে তার বিভব শক্তির মান যা, এই পয়েন্টে চেঞ্জ হবে, উচ্চতা কমতেছে, বিভব শক্তি কমতে থাকবে, এই পয়েন্টে বিভব শক্তি আরও কমবে, এই পয়েন্টে আরও কমবে, এই পয়েন্টে আরও কমবে, এই পয়েন্টে এসে 0 হয়ে যাবে, কারণ উচ্চতার মান 0। আর এই পয়েন্টে দেখো তো একদম উপরে স্থির আছে, স্থির থাকলে কি গতিশক্তি 0 হবে, সে নামতেছে, গতি বাড়তেছে, নামতে 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 গতি বাড়তেছে, গতিশক্তিও বাড়বে, তাইলে এই ভূমিতে গতিশক্তি সর্বোচ্চ। তাইলে কি বুঝলাম, ভূমিতে বিভব শক্তি 0, গতিশক্তি ম্যাক্স, আর সর্বোচ্চ উচ্চতায় দেখো তো স্থির অবস্থায় আছে, তাইলে গতিশক্তি 0, বিভব শক্তি ম্যাক্স, কারণ সর্বোচ্চ উচ্চতায় আছে, এইচ এর মান হাইয়েস্ট, তাই না? এখন মজার ব্যাপার হচ্ছে
এই যে প্রত্যেকটা পয়েন্টে ই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ই কে এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ইপি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ হওয়া সত্ত্বেও প্রত্যেকটা পয়েন্টে এই দুইটার যোগফল মানে টোটাল, মানে এই পয়েন্টে ই কে প্লাস ইপি, এই পয়েন্টে ই কে প্লাস ইপি, এই পয়েন্টে ই কে প্লাস ইপি, প্রত্যেকটা পয়েন্টে ই কে প্লাস ইপির ভ্যালু সমান হবে। বাট প্রত্যেকটা পয়েন্টে ইপি এবং ই কে এগুলোর আলাদা আলাদা ভ্যালু কিন্তু ডিফারেন্ট, বাট যোগ করলে সমান হবে, মানে প্রত্যেকটা পয়েন্টে টোটাল শক্তি সমান। এই জিনিসটাকে বলা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখন তোমাকে এই সংরক্ষণশীলতা নীতি এখানে খাটতেছে কিনা এটা টেস্ট করে দেখাইতে হবে। তাহলে সিম্পলি একটা কাজ করো, আমটি বৃন্তচ্যুত হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়ছে, সেই ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন হচ্ছে কিনা চেক করো। তাহলে সিম্পল, একদম সর্বোচ্চ যে পয়েন্ট, এই পয়েন্টে ইকে বের করো, ইপি বের করো, দেন ভূমিতে থাকা অবস্থায় ইকে বের করো, ইপি বের করো, দেন সর্বোচ্চ উচ্চতায় ইকে প্লাস ইপি বের করো, ভূমিতে ইকে প্লাস ইপি বের করো, দেখবা এটার ভ্যালু টোটাল ভ্যালু এখানকার টোটাল ভ্যালু সেম আসবে। তাহলে এখন সর্বোচ্চ উচ্চতায় ইকের ভ্যালু কত? 0, যেহেতু এখান থেকে জাস্ট পড়া শুরু করছি স্থির। আর ইপি এর ভ্যালু কত? এই যে গত যেটা নির্ণয় করছি না, ইপি এর ভ্যালু বেসিক্যালি এটা হবে না, কারণ এখানে ইপি এর ভ্যালু কি এম জি এইচ না, সো এম এর ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, এক্ষেত্রে এইচ এর ভ্যালু 10 বসাইতে হবে সর্বোচ্চ উচ্চতায়। আচ্ছা, তাহলে এই দুইটা ভ্যালু এখানে বসায় দাও, যোগ করো, তাইলে সর্বোচ্চ উচ্চতায় টোটাল শক্তি পেয়ে গেল। এবার ভূমিতে ইকে কত হবে সেটা নির্ণয় করে দেখাচ্ছি। বাট ভূমিতে ইপি কিন্তু এই যে এখানে ভূমিতে দেখো তো ইপি কি এম জি এইচ না, এম এর ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, এইচ এর ভ্যালু 0, আলটিমেটলি পুরোটা 0 আসবে। সো ভূমিতে ইপি 0। ভূমিতে ইকে বের করবো, ইকের ইকুয়েশন কি? হাফ এম ভি স্কোয়ার। ভূমিতে কিন্তু সে পড়তে পড়তে সর্বোচ্চ ব্যাগ থাকবে, তাই না? ওই ব্যাগের জন্য এখানে গতিশক্তি কত হবে এটা বের করতে হবে। দেখো এম এর ভ্যালু জানি, যাতে ভি এর ভ্যালুটুকু বের করতে হবে। এখন ভি এর ভ্যালু বের করা কিন্তু এখানে একদম ইজি। দেখো কি কি ডাটা দেওয়া আছে, আদিবেগ 0, ত্বরণ জি মানে 9.8, ঠিক আছে। সরণ কত? সরণ দেখো তো 10 মিটার না, উপর থেকে নিচ পর্যন্ত 10 মিটার। তাই দেখো ইউ জানি, এ জানি, এস জানি, বি বের করা যাবে না? দেখো তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, গতিবিদ্যার বিখ্যাত ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে ইউ এর ভ্যালু বসাও, এর ভ্যালু বসাও, এস এর ভ্যালু বসাও, ভি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবা। সেই ভি স্কোয়ার ভ্যালু এখানে বসাও, বসাইলে এই পয়েন্টে গতিশক্তি কত ওটা পেয়ে যাবা। দুইটা যোগ করো, দুইটা ভ্যালু পাবা, মোট ভ্যালু পাবা। ওই নিচে থাকা অবস্থায় মোট ভ্যালু এবং উপরে থাকা অবস্থায় মোট ভ্যালু দুইটা সমান হবে, তখন বলে দিবা যেহেতু মোট শক্তির পরিমাণ উপরে নিচে দুই জায়গাতে সমান, কাজেই শক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন করতেছে। আচ্ছা, ওকে, এটাতে কি বলতেছে? ডাটাটাকে অ্যানালাইসিস করি। 250 গ্রাম ভরের একটি বস্তুকে, সো ভর হচ্ছে 250, এক বস্তুকে এখান থেকে উপরের দিকে ছুঁড়ে মারতেছে। এই গতিবিদ কাজ শক্তি ও ক্ষমতার বেশিরভাগ কোশ্চেনই এরকম, নিচ থেকে উপরে ছুঁড়ে মারে বা উপর থেকে কিছু একটা ছেড়ে দেয়। আচ্ছা, তারপর আদিবেগ কত দিছে? এই পয়েন্টে আদিবেগ দিছে 49 মিটার পার সেকেন্ড। ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটি কত সময় লাগবে, মানে এখান থেকে এই পয়েন্টে যাবে কতটুকু সময় লাগবে। তাইলে এখানে আর কি কি ডাটা আমি জানি? আদিবেগ ভর জানি, আদিবেগ জানি, শেষ বেগ কিন্তু জানি, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে যাবে, তো শেষ বেগ 0। আরও একটা ভ্যালু জানি, সর্বোচ্চ উচ্চতার ভ্যালু দেওয়া নাই, বাট আরও একটা ভ্যালু কিন্তু আমি জানি, সেটা হচ্ছে জি, জি এক্ষেত্রে 9.8। তাহলে সিম্পলি আমি গতিবিদ্যার 3টা ডাটা জানি, বের করতে বলছে কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে, তাই না? টি বের করতে হবে, টি। তাহলে তিনটা ডাটা আমি জানি, টি বের করতে হবে। দেখি ইকুয়েশনগুলো লিখি কোনটা কাজ করবে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বের করতে হবে, কি টি বের করতে হবে, তাই না? ওই তো মিলে গেছে। এই যে দেখো ইউ এর ভ্যালু দেওয়া আছে, আদিবেগ এ মানে হচ্ছে জি, জি এর ভ্যালু দেওয়া আছে, শেষ বেগ ভি 0 দেওয়া আছে, এই যে টি এর ভ্যালু এখান থেকে বের হয়ে যাবে, শেষ। আচ্ছা, এবার আবার দেখাও যে নিক্ষেপের শুরুতে বস্তুটির মোট শক্তি, মানে এখানে মোট শক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি দুইটা সমান। এটা তো মাত্র তোমাদেরকে দেখাইলাম। এই পয়েন্টে ইপি বের করো, ইকে বের করো, এই পয়েন্টে ইপি বের করো, ইকে বের করো, যোগফল বের করো, এখানে যোগফল বের করো, দুইটা সমান আসবে।
এটাতে কি বলতেছে 10 গ্রাম ভরের একটি বস্তু এ বিন্দুতে স্থির আছে, এই যে এ বিন্দু এটা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে এ বিন্দুতে, এটা ভর কত 10 গ্রাম, আর বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো, এখানে সব ডাটা দেওয়া আছে, ঠিক আছে। বস্তুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে 49 মিটারে, বস্তুটাকে ছেড়ে দিচ্ছে সে 29.4 মিটার নামছে। ওকে, বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, সর্বোচ্চ গতিশক্তি, বস্তুটাকে এখান থেকে জাস্ট ছেড়ে দিচ্ছে, এখানে গতি 0, গতিশক্তিও 0, তাই না, নামতেছে 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 নামতেছে, এখানে সর্বোচ্চ বেগ হবে, যেখানে সর্বোচ্চ বেগ সেখানেই গতিশক্তি সর্বোচ্চ। তাহলে এইখানে এটার যেই সর্বোচ্চ বেগ সেটা নির্ণয় করতে হবে, সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে ভি নির্ণয় করতে হবে। ভি যদি নির্ণয় করি সেক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, এটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এম জি এইচ। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই এই অ্যাপ্রোচে এই কোশ্চেনটা সলভ করবা, মানে এই পয়েন্টে ভি এর ভ্যালু বের করবা, বের করে এই ভি যেহেতু এই পয়েন্টে ম্যাক্স, সেক্ষেত্রে যেই শক্তির মানটা আসবে সেটাও গতিশক্তি ম্যাক্স আসবে। এইভাবে বি বের করে এত কষ্ট করার দরকার নেই। দেখো তো এইখানে সর্বোচ্চ গতিশক্তি, তাই না, বিভব শক্তি 0, আর এই পয়েন্টে সর্বোচ্চ বিভব শক্তি আর গতিশক্তি 0। তাহলে সিম্পলি তোমরা এই পয়েন্টে মোট যে শক্তি সেটার মান এবং এই পয়েন্টে মোট যে শক্তি, এই দুটার মান কিন্তু সমান, তাই না। তাহলে সিম্পলি তোমরা একটা কাজ করো, এইখানে আমি এইভাবে বুঝাই, এই পয়েন্টে ইপি প্লাস ইকে এবং এই পয়েন্টে ইপি প্লাস ইকে, এটা হচ্ছে 2 দেই, দেখো এই দুইটার যোগফল কিন্তু সমান। তাহলে এই পয়েন্টের ইপি এর ভ্যালু আমি ইজিলি বের করতে পারবো, আর এই পয়েন্টে ইকে এর ভ্যালু 0। তারপর এই পয়েন্টে ইপি এর ভ্যালু 0, এটা হচ্ছে ম্যাক্স, এটাই আমার টার্গেট বের করা, তাই না। এখন দেখো এটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, আর থাকে কি ইপি, মানে এই পয়েন্টে ইপি এর ভ্যালু বের করলে আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টের সর্বোচ্চ গতিশক্তির মান পেয়ে যাচ্ছি। তাহলে এই পয়েন্টে ইপি এর মান বের করা তো একদম ইজি, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, ভর দেওয়া আছে, জি জানি, এইচ দেখো তো ভূমি থেকে 49, জাস্ট এই সিম্পল একটা ইকুয়েশন দিয়ে পুরোটা কোশ্চেন সলভ করে ফেলা যায়, অত কিছুর দরকার নেই। আচ্ছা, তারপর কি বলছে, বস্তুটির এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি, এই যে এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি সেম থাকবে, এটা দেখাইতে বলতেছে। সো এটা আগেরটার চেয়ে একটু ডিফারেন্ট, এটা সলভ করে দিব। আগে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় এবং সর্বনিম্ন উচ্চতায়, মানে ভূমিতে দুই জায়গাতে সমান থাকে কিনা ওটা টেস্ট করতে বলছিল। আচ্ছা, তাহলে এখানে আমার এ বিন্দু এবং বি বিন্দু, এই দুইটা বিন্দু নিয়ে কাজ করতে হবে। তাহলে এ বিন্দুতে আমি কোন দিকে কাজ করি, এখানেই কাজ করি। এ বিন্দুতে আমি হচ্ছে ই কে এ বের করি, ঠিক আছে। আচ্ছা, দেন ই পি এ বের করি, দেন আবার বি বিন্দুতে আমি ই কে বি বের করি, ই পি বি বের করি, ঠিক আছে। আচ্ছা, ই কে মানে এ বিন্দুতে ই কে এ 0, ঠিক আছে, আর ই পি এ হাইয়েস্ট, সেটা কত এম জি এইচ, এটা তোমরা কিছুক্ষণ আগে নির্ণয় করছো, তাই না, এটার ভ্যালুটা এখানে বসায় দাও। তাহলে আমরা এ বিন্দুতে টোটাল শক্তি ই এ সেটা পেয়ে গেলাম, তাই না। ওকে, তারপর এই বি বিন্দুতে আমরা গতিশক্তি বের করব, তাই না। এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফাঁকিবাজি করার সুযোগ নাই, এটার ক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়ালি এই বি পয়েন্টে বেগের মান বের করতে হবে। যেহেতু গতিশক্তি বের করতেছি, আমাদের ইকুয়েশনটা কি, হাফ এম ভি স্কোয়ার, ভি মানে এখানে বি পয়েন্টের বেগ, তাহলে এম এর ভ্যালু জানি, বি পয়েন্টে ব্যাগ বের করতে হবে। বি পয়েন্টে ব্যাগ বের করার জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে, দেখো ডাটা কি দেওয়া আছে, আদি বেগ 0, ত্বরণ 9.8, ঠিক আছে। সরণ কতটুকু হয়েছে, উপর থেকে এখানে নিচে নামছে 29.4, উপর থেকে নিচে সরণ 29.4। তোমরা জাস্ট সিম্পলি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এটাতে যদি আদিবেগের ভ্যালু, ত্বরণের ভ্যালু, সরণের ভ্যালু বসায় দাও, ভি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবা। ওই ভ্যালুটা এখানে বসায় দাও, বসায় দিলে তোমরা এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে যে গতিশক্তি সেটা পেয়ে যাবা। এবার এই পয়েন্টে তো এটা ডান, এবার এই পয়েন্টে বিভব শক্তি বের করবো। বিভব শক্তি যেন কি, বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, মানে ভূমি থেকে উচ্চতা, এম জানো, জি জানো, এইচ ভূমি থেকে উচ্চতা কতটুকু, অনেকেই এখানে 29.4 বসায় দিবে। আরে ভাই 29.4 হচ্ছে সে উপর থেকে নিচে এতটুকু নামছে, এটা তো ভূমি থেকে উচ্চতা না, ভূমি থেকে উচ্চতা হচ্ছে 49 মাইনাস 29.4, এটা হচ্ছে তার ভূমি থেকে উচ্চতা, ওই ভ্যালুটা এখানে বসায় দাও। তাইলে এই পয়েন্টে আমরা বিভব শক্তি পেয়ে যাব। তাইলে এই ই কে বি প্লাস ই পি বি
যোগ করে দাও, যোগ করলে একটা ভ্যালু পাবা। এই মানে এটা অ্যাকচুয়ালি কী হবে, বি বিন্দুতে মোট শক্তি, দুইটা সমান হবে। শেষ, সলভড। আচ্ছা, তারপর লাস্ট কোশ্চেন। আচ্ছা, কি বলতেছে, 500 গ্রাম ভরের একটি বস্তুকে, ওকে, বস্তুটার ভর কত, 500 গ্রাম। কি করতেছে, এটাকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো টাওয়ার থেকে ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা টাওয়ার, এটা এত বড় করে লিখলাম জায়গা পাবো না, এখানে লিখি। একটা টাওয়ার, এটার উচ্চতা হচ্ছে 1000 মিটার। তাহলে আমার হাইটের ভ্যালু দেওয়া আছে, তাই না, h = 1000 মিটার। ওকে, কোন টাওয়ার হতে মুক্তভাবে ছেড়ে দিচ্ছে, তাহলে ছাড়ার মুহূর্তে আদিবেগ কত, 0। আরও কি জানি, আরও জানি হচ্ছে এর ভ্যালু, এই ক্ষেত্রে জি এর সমান 9.8। ঠিক আছে, ওকে। এবার কি বের করতে বলছে, 5 সেকেন্ড পর বস্তুটি বিভব শক্তি কতটুকু হ্রাস পাবে। মানে তাকে এখান থেকে ছেড়ে দিচ্ছে, নামতেছে 5 সেকেন্ড পর মনে করো সে এখানে আছে। এখন এই পয়েন্টে তার একটা বিভব শক্তি ছিল, এই পয়েন্টে তার নতুন একটা বিভব শক্তি হবে, অবশ্যই সেটার মান কম হবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি বেশি, উচ্চতা কমলে বিভব শক্তি কমে যাবে। বের করতে বলছে, এই যে কমলো না, ওই কতটুকু কমছে, কতটুকু হ্রাস পাইছে, এটা বের করে দিতে হবে। তাহলে সিম্পলি এই পয়েন্টে তোমরা বিভব শক্তি বের করো, এই পয়েন্টে বিভব শক্তি বের করো, তাইলে তো সলভড, তাই না। এখন আসো এটা বের করি। এই পয়েন্টে বিভব শক্তি কত, এটা হচ্ছে, মনে করো এই পয়েন্টটার নাম দিলাম আমরা এ পয়েন্ট নাম দিলাম। সো ই পটেনশিয়াল এ = কি, mgh। এম এর ভ্যালু জানি, ভরের ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, এটাকে কেজিতে নিয়ে দিবা। জি এর ভ্যালু জানি, h 1000। ওকে, তাহলে আমরা এই পয়েন্টে, এই এ পয়েন্টে যেই বিভব শক্তির মান সেটা জানি। এবার এই বি পয়েন্টে বিভব শক্তির মান বের করব। এখন দেখো তোমার কি হচ্ছে, দেখো তোমরা যদি মানে সিম্পলি এই ভূমি থেকে এই পয়েন্টের উচ্চতা কতটুকু সেটা বের করতে পারো, তাইলেই তো এই mgh এর মধ্যে নতুন উচ্চতাটা বসাই দিলে তখন EPB পেয়ে যাবা, তাই না। mgh2 মানে h2 হচ্ছে এই উচ্চতাটুকু, তাই না। এখন দেখো টোটাল উচ্চতা জানো, তাহলে এই যে কতটুকু নামছে, সেটা যদি x ধরি, তাইলে 1000 থেকে টোটাল কতটুকু নামছে সেটা যদি বাদ দেই, তাহলে আমি এই উচ্চতাটা পেয়ে যাবো। এখন কতটুকু নামছে এটা বের করা যাবে কিন্তু কেমনে, দেখো কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ঠিক আছে, তারপর ত্বরণ দেওয়া আছে, তারপর আর কি দেওয়া আছে, এক্ষেত্রে আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, 3টা ডেটা দেওয়া আছে। তাহলে ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, টাইম দেওয়া আছে। এই পয়েন্টে তোমরা মানে এখানে কতটুকু দূরত্ব, এখান থেকে এখান পর্যন্ত আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা কিন্তু বের করতে পারবো। সেটা কি, s = ut + ½ at²। তাহলে ইউ এর ভ্যালু 0, এটা 0 নাকচ হয়ে যাবে। দেন এ এর ভ্যালু বসাও, টি এর ভ্যালু বসাও, তাহলে উপর থেকে নিচে কতটুকু নামছে, এক্স এর ভ্যালু পেয়ে গেলা, তাই না। এটাই তখন এসটা এক্স হয়ে যাবে। তাহলে ওই ভ্যালুটা তোমরা 1000 থেকে বাদ দাও, 1000 মাইনাস এই জায়গাটা এক্স বাদ দিলে তোমরা h2 এর ভ্যালু পেয়ে যাবা, এই যে এই h2। দেন এটা এখানে বসাও, এম জানি, জি জানি, এইচ টি জানি, ইপিবি পেয়ে গেলাম। দেন এটা থেকে এটা বিয়োগ দাও, ইপিএ মাইনাস ইপিবি। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের শক্তি কতটুকু চেঞ্জ হলো। শেষ, সলভড। আচ্ছা, তারপর কি বলতে, সর্বোচ্চ উচ্চতা এবং 8 সেকেন্ড পরে প্রাপ্ত উচ্চতায় মোট শক্তি সমান থাকবে কি। আচ্ছা, এটাও সলভ করাবো না, কারণ সিমিলার কোশ্চেন সলভ করাইছি। সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি বের করো, বারবার দেখাইছি, একটা শব্দ বের করবো না, এখানে জানো কেমনে বের করতে হবে। 8 সেকেন্ড পরে প্রাপ্ত উচ্চতায় মোট শক্তি, 8 সেকেন্ড পরে মনে করো এখানে আসবে। সো এই পয়েন্টে মোট শক্তি কেমনে বের করবো, সিম্পল, ইকে বের করতে হবে, ইপি বের করতে হবে, তাই না। সো ইকে মানে গতিশক্তি বের করবা কেমনে, ইকুয়েশন কি, ½ mv²। তো এম এর ভ্যালু তো জানো, জাস্ট সিম্পলি আমাকে 8 সেকেন্ড পর তার বেগ কত হবে সেটা বের করতে হবে। সেটা কেমনে বের করতে হয় কিছুক্ষণ আগে দেখাইছি, এখানে ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো অ্যানালাইসিস করলে হয়ে যাবে। এই যে এ ইউ টি দেওয়া আছে, টি এর ভ্যালু 8 সেকেন্ড, ইউ 0, এ এর ভ্যালু 9.8। এগুলো বসাও কোনো একটা ইয়েতে, যেমন ওই যে v = u + at,
ইউ জানি, এ জানি, টি জানি, বসাইলে এই পয়েন্টে বেগ কত এটা জেনে গেছি, সেই বেগের মান বসাইলে এই পয়েন্টে গতিশক্তি কত সেটা পেয়ে গেছি, তাই না? সলভড। আচ্ছা, তারপর উপর থেকে নিচে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করো। এই যে এই ইকুয়েশন দিয়ে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানি, এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানি, জানলে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করে ফেললাম। দেন টোটালটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে উচ্চতা পেয়ে যাবা। ওই উচ্চতাটা দিয়ে তোমরা সিম্পলি এম জি এইচ এই ইকুয়েশন দিয়ে এম জানো, জি জানো, এইচ মাত্র বের করলা, তাহলে এই পয়েন্টে বিভব শক্তি পেয়ে যাবা, তাই না? তাহলে সিম্পলি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি জানো, এই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি জানো, এখানে যোগ করো, এখানে যোগ করো, দুইটা সমান হবে। হ্যাঁ সমান বলে দিবা, হ্যাঁ সমান থাকবে। ওকে, শেষ। তাহলে এই হচ্ছে তোমার এই অধ্যায়ের সবগুলো কোশ্চেন। টোটাল এই 4টা টাইপের হবে। এই 4টা টাইপ থেকে প্র্যাকটিস করলেই তোমাদের বোর্ডের সব হয়ে যাবে। আর স্কুল কলেজের কোশ্চেনে যদি যাও আরও ডিফিকাল্ট কোশ্চেন পাবা, ওইগুলো তোমাদের টাইম থাকলে করতে পারো, বাট বোর্ডের এক্সামের জন্য এই 4টা টাইপ ইনাফ।